তো আসসালামু আলাইকুম সবাইকে and গুড ইভিনিং হয়ে গেছে তাই না? এখন তো ইভিনিং হয়ে গেছে। আশা করি সবাই ভালো আছো। সো আমি পুরোপুরি ইংলিশে বলবো না, মিক্সড করে বলবো। আই হোপ that will be okay for you. So and I hope all the audience here in from Bangladesh. So I think Bangla and English, most of the mixed is good for you. Is it okay, host? Yes, sir. Yes, sir. Yes. Okay. Thank you. So I'm going to share my slide now. So স্লাইডটা কি দেখা যাচ্ছে? একটু কনফার্ম করুন। জি স্যার, আমরা দেখতে পাচ্ছি স্লাইড। ওকে, একটু দেখি এটাকে একটু বড় করা যায় কিনা। স্লাইড। ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ? ফন্ট কি দেখা যাচ্ছে? লাইক ফ্লাড জি স্যার। কন্ডিশনস দেখা যাচ্ছে না? ওকে। মুভ করছে না, আমি আবার সরি 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 স্লাইডটা সামহাউ রোটেট হচ্ছে না। তোমাদের শেয়ারিং এ কি কোনো ইস্যু আছে? না, শেয়ার ইজ ওকে? এখন কিছু শেয়ার নেই আই গেস। না, আমি এই যে একটু আগে দিলাম। ওকে ওকে, নাও ইটস ওকে। এখন স্লাইডস তো দেখা যাচ্ছে। না, স্লাইড তো দেখা যাচ্ছে কিন্তু স্লাইডটা চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, পেজ চেঞ্জ হচ্ছে না আই গেস। খুব সম্ভবত মানে শুধু ওই উইন্ডোটা শেয়ার করার কারণে এই জিনিসটা হইতে পারে। আচ্ছা, দাঁড়াও, এই ম্যাকে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইস্যু আছে। ওকে, সরি, 1 মিনিট, আমি একটু 1 মিনিট নিচ্ছি। না পারলে আমি তোমাদের একজনকে আমি শেয়ার দিয়ে দিচ্ছি। সো তোমরা ওইখান থেকে হয়তো শেয়ার করতে পারবে। শিওর স্যার। ফাইলটা তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, 1 মিনিট।
আচ্ছা, আমি সরাসরি অনলাইন থেকে দিলাম। হুম। একই রকম হচ্ছে, হ্যাঁ আমি তোমাদেরকে একটু পাঠিয়ে দিচ্ছি। এখানে সামহাউ টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, এটা শেয়ার হচ্ছে না, অনলাইন থেকে শেয়ার হচ্ছে না। সো একটু একটু হোল্ড অন, হ্যাঁ আমি পিপিটিটা পাঠিয়ে দিচ্ছি প্লিজ। বা যে হোস্ট তাকে একটু ফরওয়ার্ড করে দাও, তাহলে ওইখান ওকে থেকে স্যার, আমি এখনই ফরওয়ার্ড করে দিচ্ছি। শফিক পেরেছো? আচ্ছা, এখন মনে হয় হচ্ছে না। পারফেক্ট, পারফেক্ট, ঠিক আছে, হচ্ছে। আমরা তো প্রথম স্লাইডে চলে যাই। সো আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের সেশনে। সো আমি দেখতে পাচ্ছি অনেকজন লার্জ গ্রুপ আজকে জয়েন করেছে এই প্রোগ্রামে। তো প্রথমে থ্যাংক ইউ সো মাচ IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, তোমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছো। আমি মনে করি যে এই ধরনের প্রোগ্রাম প্রচন্ড রকম হেল্পফুল সবার জন্য। আমরা চেষ্টা করবো আজকে সবাই মিলে কিছু টাইম স্পেন্ড করার জন্য, কিছু শিখার জন্য। তবে এটা এখানে শেষ হবে না, আমি প্রথমেই বলে দিই, আজকে আমাদের একদমই প্রাইমারি লেভেলের আলোচনা, যেহেতু এটা 1 থেকে 1.5 ঘন্টা আমরা টানবো। তো সো এটা মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে হয়তো আমরা একটা প্রাইমারি জিনিসগুলো আমরা জানবো, পরবর্তীতে আমি চেষ্টা করব আরো 2-1টা সেশন নেয়ার, মানে একদম রিয়েল হ্যান্ডস অন কিভাবে করা যায়। তো সো আমরা শুরু করি। নাসা ওপেন ডেটা ফ্রম ডেটা টু ডিসকভারি, এটা আসলে কি? যে নাসা যে ওপেন ডেটা আছে, ওপেন ডেটাটা কি? নাসা ওপেন ডেটা কিন্তু আসলে আসলেই ওপেন ডেটা। নাসার যে ডেটাগুলি আছে সেই ডেটাগুলি বেসিক্যালি হচ্ছে সবার জন্য উন্মুক্ত যে ডেটাগুলি, এটাকে বলা হয় নাসা ওপেন ডেটা। সেখানে কিন্তু হিউজলি ডেটা আছে, যে ডেটাগুলি আসলে
পৃথিবীর কারো পক্ষে সম্ভব না এই পরিমাণ ডেটা স্টোর করা। কারণ কি, মানে স্পেস রিলেভেন্ট ম্যাক্সিমাম যদি আমরা সাকসেস দেখি, সেটা কিন্তু নাসারই সাকসেস সবচেয়ে বেশি। তার জন্য ডেটাও কিন্তু ওনাদের সবচেয়ে বেশি। তো যার জন্য নাসার যে ডেটাগুলি আছে, সেই ডেটাগুলি আমাদের সর্বসাধারণের জন্য ওনারা উন্মুক্ত করে দিয়েছে। এটাকেই কিন্তু আমরা বলছি নাসা ওপেন ডেটা। সেখানে স্টুডেন্ট, রিসার্চার, তারপর টিচার্স, তারপর ইনোভেটরস, সবাই কিন্তু এই ডেটা ওপেন যে ডেটা আছে ডেটা ব্যবহার করতে পারে, এবং এই ডেটা ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রজেক্ট সহ গবেষণা, ইনোভেশন বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারে। আমরা এগুলি স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমি নেক্সট স্লাইডে একটু যাই। সাউন্ড কি ক্লিয়ার আছে? একজন একটু যদি বলো। জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। তো আমার পরিচয়টা দিচ্ছি, আমার নাম হচ্ছে আরিফুল হাসান অপু। আমি বেসিক্যালি এই মুহূর্তে প্রেসিডেন্ট স্পেস ইনোভেশন ক্যাম্প এর প্রেসিডেন্ট হিসেবে আছি। এর বাইরে আমি নাসা স্পেস এফ চ্যালেঞ্জের অ্যাডভাইজার হিসেবে কাজ করছি, অ্যাডভাইজার এন্ড লোকাল লিড। লাস্ট অলমোস্ট 13 ইয়ার্স আমি কাজ করছি। এর বাইরেও আমি স্টেম এন্ড স্পেস এডুকেশনে কাজ করছি, শুধুমাত্র বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও। বাংলাদেশের বাইরে বলতে পারো, আমি লাস্ট ইয়ার আমি নাসা স্পেস এফ চ্যালেঞ্জের ইন্টারন্যাশনাল জাজ আমি ছিলাম, এটাকে ইউনিভার্সাল জাজ বলে। একই সাথে নাসার নেভিগেটর হিসেবে আমি কাজ করেছি, এখনো করছি। এখন বাংলাদেশের বাইরে আরো প্রায় 20টা কান্ট্রিতে আমি সাপোর্ট দিচ্ছি স্টেম এন্ড স্পেস রিলেটেড যে প্রজেক্টগুলি আছে। এর বাইরে আমি প্রায় 250-র বেশি কনফারেন্সে আমি কথা বলেছি। অলমোস্ট লাইক প্রায় 22টা কান্ট্রিতে আমি ইন্টারন্যাশনাল জাজ হিসেবে ভিজিট করেছি, ইনক্লুডিং কানাডা, আমেরিকা, জাপান, কোরিয়া, নেদারল্যান্ড, ডেনমার্ক, সো মেনি কান্ট্রি। তো এইসব কান্ট্রিতে বেসিক্যালি আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি একজন ইন্টারন্যাশনাল জাজ হিসাবে। আমি এখন পর্যন্ত প্রায় 82টার মতো জাজমেন্ট করেছি, ইনক্লুডিং ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড, আমেরিকান সায়েন্স ফেয়ার সহ অনেক বড় বড় কম্পিটিশনে। তো আই হোপ ইনশাল্লাহ আমাদের যে জার্নি আজকে তোমাদের সাথে শুরু হলো, সামনেও এটা অব্যাহত থাকবে। আমার যে এক্সপিরিয়েন্স গুলি আছে আমি চেষ্টা করবো সেই এক্সপিরিয়েন্স গুলি তোমাদের সাথে টাইম টু টাইম আরো বেশি শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। আমরা নেক্সটে যাই। সো হোয়াট ইজ নাসা ওপেন ডেটা? একটু আগে যেটা বললাম, যে ডেটা বেসিক্যালি সবার জন্য ওপেন। নাসা দুই ধরনের ডেটা আছে, একটা হলো ক্লোজ ডেটা, একটা হলো ওপেন ডেটা। তো ক্লোজ ডেটা তো আসলে ওনারা ক্লোজই রাখে, কারণ অনেক ধরনের গবেষণা তোমরা জানো যে নাসায় চলছে। যে গবেষণাগুলি কোনো গবেষণা হয়তো 10-20 বছর আগে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। আবার কোনো গবেষণা হয়তো রিসেন্টলি শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। সেই ডেটাগুলি বেসিক্যালি ক্লোজ ডেটা, সেগুলি ওনারা ওপেন করে না। যেই ডেটাগুলি বেসিক্যালি ওপেন ফর এভরিওয়ান, সেগুলিকে আসলে নাসা ওপেন ডেটা বলে। সেখানে বেনিফিট কি? বেনিফিটের মধ্যে একটা হচ্ছে ফ্রি অ্যাক্সেস। তুমি উইদাউট এনি ফিনান্সিয়াল সাপোর্ট অর উইদাউট এনি পেমেন্ট তুমি তাদের ডেটা ব্যবহার করতে পারো, এবং সেই ডেটাগুলি ফুললি ট্রান্সপারেন্ট। ডেটার মধ্যে কোনো ধরনের ভিত্তিহীন ডেটা নেই। ওই ডেটাগুলি বেসিক্যালি তাদের একদমই জেনুইন ডেটা, যে ডেটাগুলি তারা আগে কালেক্ট করেছে, সেই ডেটাগুলি বেসিক্যালি তোমরা ইউজ করতে পারো। এটা রিসার্চের জন্য তোমরা ব্যবহার করতে পারো, তোমরা ইনোভেশনে তোমরা ব্যবহার করতে পারো, এবং যে কোনো ধরনের ডিসিশন মেকিং, কারণ অনেক ধরনের ডিসিশন মেকিং লাগে, যেগুলি যেন তোমাদের কিন্তু ডেটা সেট প্রয়োজন হয়। আমরা তোমরা অবশ্যই দেখবে যে একটা ডেটা সেট কিন্তু অনেক বড় আছে, বিশেষ করে আমাদের দেশে। বাংলাদেশের ক্ষেত্রে যদি বলো, বাংলাদেশে কিন্তু ডেটা একদমই নাই। মানে কিছু ডেটা হয়তো আছে, এগুলি কিন্তু স্ট্রাকচার না তাও। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে শুধুমাত্র আর্থ ডেটার বাইরে, স্পেস ডেটা তো আমাদের কাছে নাই, আর স্পেস ডেটার বাইরেও আর্থ ডেটাও যদি বলে, স্ট্রাকচার ডেটা পাওয়া কিন্তু খুবই কঠিন হয়। সেই ক্ষেত্রে নাসা থেকে অনেক ধরনের ডেটা আমরা হয়তো এখন ক্যাগেল এবং অন্যান্য জায়গা থেকে কিছু কিছু ডেটা আমরা নিতে পারি, কিন্তু স্পেস ডেটা বেশিরভাগ তোমরা ওপেন অ্যাক্সেস তোমরা পাবে হচ্ছে এই নাসা ওপেন ডেটা ইনোভেশন সিস্টেমে তোমরা সবসময় পাবে। কিছু এক্সাম্পল এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি, যেমন ধরো আমরা সবসময় এখন যেটা লাগছে, যেমন ওয়েদার ডেটা আছে, ক্লাইমেট ডেটা আছে, স্যাটেলাইট ডেটা আছে, পপুলেশন ডেটা আছে, এনভায়রনমেন্ট মনিটরিং ডেটা আছে। এই ডেটাগুলি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেছো গত কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশে প্রচন্ড রকম গরম পড়ছে, তাই না? আজকে কালকে কিন্তু একটু বৃষ্টি হওয়ার পরে একটু
মনে হয় যেন ঠান্ডাটা একটু, ওয়েদার একটু ভালো, একটু টেম্পারেচার কমেছে। কেন? এখন ধরো ওয়েদার কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। গত মানে 100 বছর যদি হিসাব করো, 100 বছরে গড়ে যে পরিমাণ টেম্পারেচার ওভারঅল সারা পৃথিবীর বেড়েছে, সেটার একটা অংশ কিন্তু আমাদের বাংলাদেশে। এখন যদি তুমি এই ধরনের ডেটাগুলি যদি তুমি আসলে ফাইন্ড আউট করতে চাও, অবশ্যই নাসা ওপেন ডেটা থেকে তাদের ওই ডেটা সেট গুলি পাবে, এবং সেটা থেকে তুমি তোমার বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং সিস্টেম তুমি তো নিজেই ডেভেলপ করে তোমার পক্ষে সম্ভব, যে আসলে কেন এই ধরনের ওয়েদার কেন এই অবস্থা এবং ক্লাইমেটের এই অবস্থা কেন, এটা কিন্তু খুব ইজিলি তুমি ফাইন্ড আউট করতে পারবে। আমরা নেক্সট স্লাইডে একটু যাই। ওকে ফাইন, আমি একটা মেসেজ পেয়েছি মাত্র, আমার মনে হয় আমি একটু ভুল বলেছি। তোমাদের সোসাইটির নাম হচ্ছে IEEE কম্পিউটার সোসাইটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি। ওকে, সো আই থিঙ্ক দিস ইজ ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে নাসা মোর দ্যান স্পেস এক্সপ্লোরেশন। সো একটা ইন্টারেস্টিং জিনিস, যে অনেকেই মনে করে যে নাসা মানে হচ্ছে শুধুমাত্র স্পেস, শুধুমাত্র বিয়ন্ড আর্থ, শুধুমাত্র স্পেস প্ল্যানেট এগুলি নিয়ে কিন্তু কাজ করে। আসলে নট লাইক দ্যাট। নাসা কিন্তু এর বাইরে কিন্তু প্রচুর ডেটা নিয়ে এখন কাজ করছে। স্যাটেলাইট ডেটা আছে, আর্থ ডেটা আছে, সারফেস ওয়াটার ডেটা আছে, ক্লাইমেট নিয়ে আছে, এয়ার কোয়ালিটি মনিটরিং নিয়ে আছে, এগ্রিকালচার এন্ড ওশেন মনিটরিং আছে। এখন কিন্তু আসলে নাসা আমি মনে করি যে স্পেসের পাশাপাশি আর্থ ডেটা নিয়ে কিন্তু প্রচন্ড রকম ভালো কাজ করছে, এবং প্রচুর ডেটা ওনাদের কাছে আছে। এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি: আর্থ, ক্লাইমেট, ন্যাচারাল ডিজাস্টার, এগ্রিকালচার, ওশেন মনিটরিং, এয়ার কোয়ালিটি, ওয়েদার সিস্টেম, টেকনোলজি এন্ড ডেভেলপমেন্ট। এই ডেটাগুলি বেসিক্যালি হচ্ছে তোমাদের শুধুমাত্র স্পেস না, বিয়ন্ড স্পেস কিন্তু আমাদের আর্থের জন্য প্রচুর ডেটা আছে, যে ডেটাগুলি নিয়ে তোমরা বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং সিস্টেম তোমরা তৈরি করতে পারবে। সো এটা আমার মনে হয় সবাই একটু ক্লিয়ার হওয়া উচিত। অনেকের মনে হতে পারে যে নাসা মানে কিন্তু আসলে শুধুমাত্র স্পেস ডেটা। আমরা নেক্সটে যাই। সো নাসা ওপেন ডাটা রিসোর্সের মধ্যে অনেকগুলি পোর্টাল আছে। আমি শেষের দিকে তোমাদেরকে একটা স্লাইড দিয়ে দিব, তোমাদের জন্য একটা স্লাইড, কমপ্লিট একটা স্লাইড বানিয়েছে যেখানে প্রত্যেকটা ডোমেন নেম উল্লেখ করা আছে। সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব যেন তোমরা ইজিলি সেই ডোমেনগুলি ওপেন করে ডেটাগুলি তোমরা নিতে পারো। এখানে অনেকগুলি ডেটা আছে, যেমন ধরো নাসা ওপেন ডেটা পোর্টাল, কমপ্লিট পোর্টাল আছে, আর্থ ডেটা আছে, নাসা পাওয়ার ডেটা আছে, এপিআই আছে, এপিআই এবং কোডিং। কোডিং এর কিন্তু মানে আলাদাভাবে পোর্টালই আছে, সেখানে সব ধরনের কোডিং তোমরা কিন্তু নিতে পারো। যেমন আজকেই আমি একটা ইউনিভার্সিটি ভিজিট করেছি, সেখানে আমরা ক্যান স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছিল। তো ক্যান স্যাটেলাইট নিয়ে যখন কথা হচ্ছিল তখন কিন্তু দেখো, ক্যান স্যাটেলাইটে কিন্তু তোমরা যদি গ্রাউন্ড স্টেশন তৈরি করতে চাও, গ্রাউন্ড স্টেশন কিন্তু তৈরি করা আগে অনেক জটিল ছিল। এখন কিন্তু নাসা কিন্তু তাদের যে গ্রাউন্ড স্টেশন আছে সেটা কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে ফর এভরিওয়ান। তোমরা চাইলে কিন্তু নাসার গ্রাউন্ড স্টেশন যে আছে, সে নাসার এই যে কোডিং পোর্টাল থেকে গ্রাউন্ড স্টেশন ডেটা নিয়ে চাইলে, এটা পাইথনে করা, তোমরা চাইলে সেটার উপর কিন্তু আবার বিভিন্ন ধরনের এডিট করে তোমরা নতুন করে সেটাকে আবার দাঁড় করাতে পারো। তো এরকম প্রচুর অ্যাপ্লিকেশন আছে যেগুলি এই পোর্টাল গুলিতে পাবা। তারপর নাসা ইমেজ এন্ড ভিডিও লাইব্রেরি ইজ এ হিউজ। তোমরা নাসা ইমেজ এন্ড ভিডিও গ্যালারিতে থাউজেন্ড অফ মিলিয়ন অফ ছবি সেখানে আছে। তোমরা সব অরিজিনাল ছবি তোমরা সেখানে পাবা। একই সাথে তোমার হাই রেজলিউশন যে ছবিগুলি আছে সেগুলিও তোমরা ফ্রি অফ কস্ট এই পোর্টাল গুলিতে তোমাদের পাওয়ার সুযোগ আছে। আমরা নেক্সটে যাই। তোমাদের যা যা কোয়েশ্চেন আছে আমরা শেষের দিকে কিন্তু কিউএনএ করব। তোমরা তোমাদের মতো করে, আমি তো স্লাইডে বলে যাচ্ছি, আমরা এখন কিউএনএ নিচ্ছি না, শেষের দিকে আমরা চেষ্টা করব সব ধরনের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার। তো ইউ জাস্ট নোট ডাউন ইউর কোয়েশ্চেনস। ওকে, টাইপস অফ নাসা ডেটা আমরা কিন্তু আগে বলেছি। আর্থ অবজারভেশন, আর্থ অবজারভেশনের মধ্যে অনেক ধরনের ডেটা কিন্তু আমরা পাচ্ছি এখন। ল্যান্ড ইউজ, ফরেস্ট কভার, ওয়াটার রিসোর্সেস। আর্থ অবজারভেশনের মধ্যে ল্যান্ড ইউজ, এখন দেখো ল্যান্ডের মধ্যে কিন্তু নাসা স্যাটেলাইটের মাধ্যমে ল্যান্ডের অনেক ধরনের অ্যাক্টিভিটি কিন্তু হচ্ছে। হ্যাঁ, আজকে ধরো এই যে একটা বড় এক্সাম্পল আমরা যদি দিই, যে গুগল ম্যাপ,
গুগল ম্যাপ কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ইনোভেশনস আমি বলবো, যে এটা হয়তো নাসার নিজস্ব স্যাটেলাইট না, এটা গুগল স্যাটেলাইটের মাধ্যমে তোমার অনেকগুলি ডেটা নিয়েছে। অনেক ক্ষেত্রে নাসার স্যাটেলাইটও তারা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করেছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এরকম প্রচুর জায়গা আছে যে জায়গাগুলিতে আসলে মানুষের যাওয়ার সুযোগ নেই, সেই জায়গাগুলিতে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে ডেটাগুলি নিচ্ছে। ফরেস্ট কাভার, তুমি যদি বিগেস্ট ফরেস্ট অ্যামাজন সহ পৃথিবীতে অনেক বড় বড় ফরেস্ট আছে যেখানে মানুষ আসলে যাওয়াটা অনেক বেশি দুরূহ, অনেক বেশি কঠিন, সেখানে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন ডেটা কিন্তু নেওয়া হচ্ছে। ওয়াটার রিসোর্সের ক্ষেত্রেও কিন্তু সেম। এখনকার কিন্তু স্যাটেলাইট গুলি অনেক বেশি আধুনিক, তাদের যে খুব পাওয়ারফুল যে তোমার ইমেজ প্রসেসিং ক্যাপাসিটি এবং বিভিন্ন ধরনের সেন্সোরিয়াল যে ডেটা, এটার মাধ্যমে খুব ইজিলি ওয়াটার নিয়ে বিভিন্ন ধরনের ওয়াটার নিয়ে বিভিন্ন ধরনের ওয়াটার অবজারভেশন সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কিন্তু এখানে করা যায়। ক্লাইমেট ডেটা, ডিজাস্টার ডেটা, প্ল্যানেটারি ডেটা এবং অ্যাস্ট্রোনমি ডেটা সহ বিভিন্ন ধরনের স্যাটেলাইট ডেটা এবং তোমার স্পেস ডেটা নাসার এখানে স্টোরেজ অবস্থায় আছে, সেগুলি তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আমরা নেক্সট একটু যাই। সো তোমাদের জন্য কেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আসলে মানে খুব গুরুত্বপূর্ণ। সো স্টুডেন্ট আসলে তাদের যে স্টুডেন্টদের জন্য আসলে কেন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জানা দরকার। কারণ স্টুডেন্টরা চাইলেই কিন্তু আসলে এই ডেটাগুলি ব্যবহার করতে পারছে। এই ডেটাগুলি ব্যবহার করে তোমরা যে প্রজেক্টগুলি ডেভেলপ করছো, সেই প্রজেক্টগুলি বেসিক্যালি কিসের জন্য ব্যবহার হচ্ছে? তোমরা চাইলে রিয়েল টাইম প্রজেক্টগুলি বানিয়ে তোমাদের সায়েন্স ফেয়ার অংশগ্রহণ করতে পারো, কম্পিটিশন অংশগ্রহণ করতে পারো, বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস করতে পারো। তোমাদের যে হ্যান্ডস অন যে প্রজেক্টগুলি আছে সেই প্রজেক্টগুলি তোমরা করতে পারো, এবং যে তোমাদের যে ইউনিভার্সিটির যে প্রজেক্টগুলি থাকে সেগুলিতেও তোমরা বিভিন্ন ধরনের ডেটা নিয়ে তোমরা কাজ করতে পারো। তো সো এর বাইরেও ইন্টারন্যাশনাল যে কম্পিটিশনগুলি আছে লাইক গ্লোবাল অপরচুনিটিস, নাসা স্পেস চ্যালেঞ্জ, এটা ওয়ান অফ দ্য বিগেস্ট কম্পিটিশন, তাই না? সেই কম্পিটিশনে কিন্তু নাসা ওপেন ডেটা নিয়েই কাজ হয়। নাসার যত রকম ওপেন ডেটা আছে সেই ডেটাগুলি নিয়ে কিন্তু নাসা স্পেস চ্যালেঞ্জে কিন্তু কাজ হচ্ছে। এবং তোমরা নাসা স্পেস চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে গেলেই কিন্তু ওপেন ডেটাই ব্যবহার করতে হবে, সেখানে মাস্ট বি ওপেন ডেটা ব্যবহার করতে হবে। এছাড়াও রিসার্চ কোলাবোরেশন এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশন গুলিতে এই ডেটাটা ব্যবহারের সুযোগ থাকে। আমরা একটু নেক্সটে যাই। সো আগে যেটা বললাম যে টার্নিং ডেটা ইনটু ডিসকভারি, আমরা এই যে ডেটাগুলি আছে সেই ডেটাগুলি তো আসলে একটা রিয়েল ডেটা। তোমরা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন এখন বানাতে যাবা, তোমার কাছে যদি ডেটা না থাকে তাহলে তুমি আসলে কিভাবে, ডেটা যদি না থাকে তুমি আসলে কিভাবে এটাকে আউটপুট বের করবে, তাই না? আউটপুট বের করতে গেলে, যে কোনো অ্যাপ্লিকেশন আউটপুট বের করতে গেলে কিন্তু ব্যাক এন্ডে তোমার ডেটা লাগবে। সেই ডেটাগুলি আসলে নাসার পোর্টাল থেকে তোমরা নিয়ে তোমাদের এখানে ব্যবহার করতে পারো। এখানে কিছু এক্সাম্পল আমি দিয়েছি, যেমন ধরো ফ্লাইট প্রেডিকশন, এয়ার পলিউশন, স্যাটেলাইট ইমেজেস, ওয়েদার রেকর্ড, ট্রেন প্যাটার্ন, রিস্ক, বিভিন্ন ধরনের ডেটা নিয়ে তোমাদের এখানে কাজ করার সুযোগ আছে। যেমন ধরো রিসার্চ পেপার নিয়ে তোমরা কাজ করতে পারো। রিসার্চ পেপার নিয়ে যদি কাজ করতে যাও তাহলে তোমরা ডেটা কোথায় পাবে? ওইটা কিন্তু ওই নাসার পোর্টাল থেকে কিন্তু নিতে হবে। বিশেষ করে স্পেস ডেটা নাসা পোর্টাল থেকে নিতে হবে, অন্যান্য ডেটা হয়তো অন্যান্য জায়গায় তোমরা পাবা। তো সেক্ষেত্রে তোমরা এই ওপেন ডেটাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। আমরা একটু নেক্সটে যাই। তো এখানে কিছু প্রজেক্ট
আইডিয়া আমি দিয়েছি, এগুলি জাস্ট অ্যান আইডিয়া। তোমরা তোমাদের মতো করে বিভিন্ন টাইপের তোমরা প্রজেক্ট তোমরা আনতে পারো। তবে আমি মনে করি যে কিছু, আমি এখানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিছু জিনিস দিয়েছি, যেমন ধরো ফ্লাড মনিটরিং সিস্টেম। তোমরা জানো আমাদের দেশ নদীমাতৃক দেশ, এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু ফ্লাডের, বিভিন্ন সময় বন্যার পরিস্থিতি কিন্তু খারাপ থাকে। বিশেষ করে 24-এ আমাদের কিন্তু অনেক বড় একটা ফ্লাড হয়েছিল ফেনী এবং বিশেষ করে লক্ষ্মীপুর ওই জায়গাগুলিতে। এর বাইরেও বিভিন্ন সময় হয়। এটা নিয়ে তোমরা একটা অ্যাপ্লিকেশন তোমরা চিন্তা করতে পারো। এয়ার কোয়ালিটি, তোমরা জানো যে ঢাকা এয়ার কোয়ালিটির অবস্থা কি, এটা তো বলার অপেক্ষা রাখে না। এটার এয়ার কোয়ালিটির অবস্থা তোমরা জানো। এয়ার কোয়ালিটি মনিটরিং নিয়ে তোমরা নাসা ডেটা নিয়ে একটা অ্যাপ্লিকেশন তোমরা বানাতে পারো। কর্প অ্যান্ড হেলথ মনিটরিং বা কর্প হেলথ মনিটরিং, আমাদের যে খাদ্যশস্য আছে এটার যে মনিটরিং সিস্টেম, এটা কিন্তু করতে পারো। এটা একটা চমৎকার প্রজেক্ট হতে পারে, কারণ আমাদের এগ্রিকালচার কিন্তু অনেক বড় একটা পার্ট আমাদের কান্ট্রি। আরবান হিট ম্যাপিং, যেটা এই যে দেখো আরবান হিট ম্যাপিং, আজকে কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশে প্রচন্ড গরম পড়ছে। এটার উপর এখন যদি আমরা একটা ম্যাপিং সিস্টেম তৈরি করতে পারতাম, তাহলে কন্টিনিউয়াস ম্যাপিং যদি প্রতি বছর আমরা করতে পারতাম, তাহলে কি হতো, আমাদের একটা প্রেডিকশনাল ডেটা হয়ে যেত যে কোন মাসে সবচেয়ে বেশি গরম পড়ছে, বা কোন দিন বেশি পড়ছে, কোন টাইমটাতে বেশি পড়ছে, কোন কোন লোকেশনে বেশি পড়ছে। একটা ওভারঅল ম্যাপিং আমরা করতে পারতাম, তাই না? তারপর এর বাইরেও ক্লাইমেট নিয়ে আরো দুটো প্রজেক্ট আছে। এগুলি আমি জাস্ট একটা আইডিয়া দিয়েছি, তোমরা তোমাদের মতো করে তোমরা আরো প্রজেক্ট এখানে তোমরা প্ল্যান করতে পারো এবং সেই অনুযায়ী কাজে আগাতে পারো আর কি। নেক্সট আমরা যাই। সো নাসা ডেটা ফর বাংলাদেশ, এটা যেটা একটু আগে আসলে দিয়েছি, ফ্লাড প্রেডিকশন, এগ্রিকালচার, হিট ওয়েভ মনিটরিং, তারপর কোস্টাল রিস্ক অ্যাসেসমেন্ট, এটাও একটা গুরুত্বপূর্ণ, অ্যানালাইজ সি লেভেল ইম্প্যাক্ট। মানে আসলে আমাদের টেম্পারেচার বাড়ার কারণে আস্তে আস্তে যে আমাদের সি লেভেল, ওয়াটার লেভেলের কোন অবস্থায় আছে, এবং আদার যে ওয়াটারের মধ্যে যে বিভিন্ন ধরনের ইন্ডিকেশন, পিএইচ এর মাত্রা, লবণের মাত্রা, আদার ব্যাপারগুলি আসলে চেক করার আমাদের কিন্তু সুযোগ আছে। সেটাও কিন্তু নাসা ডেটা ব্যবহার করে কিন্তু এগুলি খুব ইজিলি তোমরা করতে পারো। এর বাইরেও কিন্তু এনভায়রনমেন্টাল মনিটরিং এর জন্য অনেক টাইপের অ্যাপ্লিকেশন তোমরা করতে পারো, সেখানেও নাসা ডেটা ব্যবহার করতে পারো। যেমন ধরো এখানে বিভিন্ন ধরনের পলিউশন এবং চেঞ্জেস নিয়ে বলা আছে। নাসা ডেটা ক্যান হেল্প অ্যাড্রেস মেনি চ্যালেঞ্জেস ফেসড বাই বাংলাদেশ। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনেক ধরনের প্রবলেম আমাদের আছে। সেই প্রবলেমগুলি কিন্তু আমরা এই ডেটাগুলির মাধ্যমে আমরা কিন্তু সলভ করতে পারি। এই ডেটাগুলি দিয়ে আমরা অ্যাপ্লিকেশন বানিয়ে আমাদের লোকাল প্রবলেম কিন্তু আমরা সলভের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট অথবা সার্ভিস আমরা বানাতে পারি। তো লাস্ট নাসা স্পেস চ্যালেঞ্জে কিন্তু এরকম স্পেসিফিক আমাদের বাংলাদেশকে নিয়ে একটা প্রজেক্ট ছিল, সেটা ছিল ওয়াটার ম্যাপিং এর উপর, মানে ফ্লাড ভিকটিম এরিয়ায় ওয়াটার ম্যাপিং এর উপর একটা প্রজেক্ট ছিল স্পেশালি, যেটা মূলত নাসা স্পেস চ্যালেঞ্জের একটা সাব চ্যালেঞ্জ হিসেবে ছিল। তো যার জন্য আমি বলবো যে এই যে প্রজেক্টগুলি যেগুলি আমরা যে এরিয়াগুলি দেখালাম, এই এরিয়াগুলি অলওয়েজ কিন্তু আমাদের প্রয়োজন, এবং এগুলি নিয়ে তোমরা ভাবতে পারো এখন থেকেই। আমরা নেক্সটে যাই। সো নাও এটা একটা পার্ট যে নাসা স্পেস চ্যালেঞ্জ কেস স্টাডিজ। আমরা এতক্ষণ যে নাসা ওপেন ডেটা নিয়ে আমরা যে কথাগুলি বললাম, সেই কথাগুলির মধ্যে কিন্তু নাসা স্পেস চ্যালেঞ্জ একটা মেজর পার্ট। তোমরা জানো যে নাসা স্পেস চ্যালেঞ্জ এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট হ্যাকাথন, যেখানে সারা পৃথিবী থেকে প্রায় 1 লক্ষ পার্টিসিপেন্টস অংশগ্রহণ করে। সো 1 লক্ষ পার্টিসিপেন্ট অংশগ্রহণ করার মাধ্যমে আসলে বেসিক্যালি নাসা স্পেস চ্যালেঞ্জ ওয়ান অফ দ্য বিগেস্ট হ্যাকাথন হিসাবে সবাই এখন গণ্য করছে। এর বাইরেও প্রায় এখন 200 সিটির বেশি সিটিতে কিন্তু এটা হচ্ছে। এবং তোমরা জানো, ইতিমধ্যে অনেকে জানো, তারপরে বলছি, আমাদের বাংলাদেশ থেকে আমরা লাস্ট 12 ইয়ার্স আমরা অংশগ্রহণ করছি, এবং আমরা কিন্তু 4 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। বেসিক্যালি আমরা আমাদের গত 12 বছর আমাদের 4 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আমাদের প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল সাস্টের টিম অলিক, তারপর সেকেন্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল কুয়েট এবং বাউয়েটের একটা সম্মিলিত টিম, টিম মহাকাশ। থার্ড যে টিম
ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মিক্সড একটা টিম ছিল। এটা ছিল টিম ডায়মন্ড। আর সর্বশেষ যে টিমটা ছিল এই টিমটা ছিল বরেন্দ্র ইউনিভার্সিটি। তো যার জন্য আমরা আসলে 4 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং ব্যাক টু ব্যাক আমরা কিন্তু হ্যাট্রিক আছে আমাদের, মানে 21, 22, 23, 22, 23, 24 3 বারের হ্যাট্রিক চ্যাম্পিয়ন। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল বড় পাওয়া, যে এতে করে বোঝা যায় যে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা যে কি পরিমাণ নলেজেবল, কি পরিমাণ মেধা আমাদের আছে। এটা কিন্তু বুঝতেই পারছো যে 1 লক্ষ স্টুডেন্ট সারা পৃথিবীর 200-র বেশি সিটির সাথে ফাইট করে আমাদের টপ 10-এ গিয়ে চ্যাম্পিয়ন হওয়া। তো সেটা বুঝতেই পারছো। আমি মনে করি সেরকম ক্যাপাসিটি তোমাদের ইউনিভার্সিটি, তোমাদের টিমের মধ্যে আছে। দরকার শুধুমাত্র এটা শুরু করা। ওকে, তো সো নাসা স্পেস চ্যালেঞ্জ নিয়ে যদি আমরা আরেকটু বলি, যে এখানে অনেকগুলি সাকসেসফুল প্রজেক্ট কিন্তু আমাদের স্টুডেন্টরা কিন্তু আমাদের আমাদের পার্টিসিপেন্টসরা করছে, এবং করে কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু এই কম্পিটিশনে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। সেখানে প্রতিবারই কিন্তু এখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ বেসিক্যালি নাসা স্পেস চ্যালেঞ্জে দিয়ে দেয়। কয়েকটা যেমন আমি দেখিয়েছি কিছুটা ফোকাসড ওয়েতে, যেমন ধরো ক্লাইমেট সলিউশন নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, নাসা স্পেসিফিক্যালি বলেই দে যে ক্লাইমেট নিয়ে তুমি এই ধরনের প্রজেক্ট করতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে থাকে, তারপর এডুকেশন নিয়ে থাকে, অ্যাক্সেসিবিলিটি নিয়ে থাকে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে থাকে। যেমন আমাদের প্রথম যে প্রজেক্ট টিম অলিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা চ্যাম্পিয়ন ছিল প্রথম 2018-তে, তাদের প্রজেক্টটা ছিল কিন্তু এআর বিআর এর উপর। তারা কিন্তু একটা এডুকেশনাল প্রজেক্ট করেছিল 1969-এ। বিশেষ করে প্রথম যখন মানুষ যখন চাঁদে 1969-এ মানুষ যখন যায়, সেই যে ল্যান্ডার এবং তার যে ভ্রমণটা, ওই তার যে জার্নি, ওটাকে তারা ভিআর এ কনভার্ট করেছিল। এবং টিম ডায়মন্ড যাদের কথা বললাম, পুরো টিমই এখন কিন্তু আমেরিকাতে আছে, তারা সেখানে মাস্টার্স করছে ফুল স্কলারশিপ নিয়ে। তো সো যার জন্য তারা যেটা করেছে এটাও কিন্তু এডুকেশনাল ছিল। তাদের প্রজেক্টটা ছিল টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। এটা বেসিক্যালি হলো তারা স্টারের বিভিন্ন ধরনের যে, আমরা তো শুধুমাত্র স্কাইতে তাকিয়ে থাকি, আসলে ওই স্টার গুলি কি, তার নাম কি, সেটা ডিস্টেন্স কেমন, বিভিন্ন ধরনের স্টার নিয়ে কিন্তু বিভিন্ন তথ্য আছে। সেগুলি বেসিক্যালি তারা স্টুডেন্টদের জন্য উপযোগী একটা মোবাইল অ্যাপ করেছে। সেখানে ওই স্টার নিয়ে তারা বিভিন্ন ধরনের এডুকেশনাল তথ্য দিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। একইভাবে আমাদের লাস্ট বরেন্দ্র ইউনিভার্সিটির যারা, তারা কিন্তু ওয়াটার নিয়ে করেছিল, যে ওয়াটার কিভাবে, আসলে তোমরা জানো যে সারা পৃথিবীতে এখন কিন্তু পানির কিন্তু অভাব নেই, কিন্তু খাওয়ার পানির কিন্তু প্রচন্ড রকম অভাব আছে। তার জন্য তারা যে প্রজেক্টটা করেছিল যে ওয়াটার কিভাবে আমরা নষ্ট না করে কিভাবে আরো বেশি সেভই হতে পারি, এটার জন্য তারা একটা অ্যাপ বানিয়েছিল। এটাতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো সো লেসন কি, the key lesson, the best projects solve real problem, not just a technical problems. ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে রিয়েল প্রবলেম কিন্তু বেসিক্যালি সলভ হয় কিসের মাধ্যমে, তোমাদের যে প্রজেক্ট গুলি থাকবে শুধু টেকনিক্যাল না, রিয়েল একটা প্রবলেম তারা সলভ করবে। তো দেখো আমাদের এরা কিন্তু রিয়েল প্রবলেম সলভ করার কারণে তারা চ্যাম্পিয়ন হতে পারছে। আর চ্যাম্পিয়ন যদি নাও হয় কিছু যায় আসে না, এটা দিয়ে কিন্তু তুমি তোমার এন্টারপ্রেনারিয়াল জার্নি, তোমার প্রফেশনাল জার্নি কিন্তু শুরু করতে পারো। ওকে, আমরা নেক্সটে যাই। সো এটা এখানে বিভিন্ন ধরনের টুলস, আমরা বিগিনার ফ্রেন্ডলি, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স কিছু কিছু প্রজেক্টের জন্য টুলস তোমরা কিভাবে ব্যবহার করতে পারো, এগুলি এগুলি আসলে কিছু হ্যান্ডস অন আমরা পরবর্তীতে আর একটু ওয়ার্কশপ বেসিস হতে চিন্তা করতে পারবো। যার জন্য আমি টুলস গুলির নামগুলি শুধু দিয়েছি, পরবর্তীতে এটা নিয়ে হয়তো আরো বেশি আমরা হ্যান্ডস অন আরেকটা প্রোগ্রাম হয়তো আমরা করবো। আমরা নেক্সটে যাই। সো বিগিনার্স ফ্রেন্ডলি নাসা এপিআই, এখানে বিভিন্ন ধরনের এপিআই আছে। যে যেমন ধরো অ্যাপোর্ড এপিআই, অ্যাস্ট্রোনমি পিকচার ফর দ্য ডে, মার্স রোভার এপিআই, এপিক এপিআই, বিভিন্ন ধরনের এপিআই আছে। আমি তোমাদেরকে পুরো একটু পরে যে আরেকটা স্লাইডে আমি ডোমেন নেম গুলি দিয়ে দিব। সো এপিআই গুলি বেসিক্যালি ওই ডোমেন নেমে তোমরা গেলে সব ধরনের এপিআই এবং ডেটা সেখানে তোমরা পাবা। সেখানে পেয়ে তোমরা আসলে ওই ডেটাগুলির মাধ্যমে তোমরা ট্রাই করতে হবে। বেসিক্যালি প্রথমে আসলে ছোট ছোট আকারে ট্রাই করতে হবে। এখানে বলা আছে দেখো বেনিফিটের মধ্যে, ইজি টু ইউজ, গ্রেট ফর স্টুডেন্ট প্রজেক্ট, আইডিয়াল ফর ওয়েব এন্ড মোবাইল অ্যাপ্লিকেশন। আমি শিওর তোমাদের মধ্যে অনেকেই ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে ছোট ছোট প্রজেক্ট অলরেডি বানাচ্ছ। তো সো এখন থেকে তাদেরকে বলবো যে যে প্রজেক্টগুলি বানাচ্ছ সেগুলি বেসিক্যালি নাসা এপিআই এবং নাসার ডেটা ব্যবহার করে সেটাকে ম্যাচিওর করা, তাহলে তোমরা রিয়েল আউটপুট গুলি তোমরা পেতে থাকবে। একটু নেক্সটে যাই।
ফ্রম ক্লাসরুম প্রজেক্ট টু গ্লোবাল কম্পিটিশন, এটা আগেও বলেছি আমরা যে আমরা আসলে ক্লাসরুমে যে প্রজেক্টগুলি আছে এটা কিন্তু ক্লাসরুমে থাকে না। ক্লাসরুমে যে প্রজেক্টগুলি তোমরা প্রথম থেকে নিবে এটাকে কিন্তু একটা রিয়েল প্রবলেম হিসেবে তোমরা ধরতে হবে। এই প্রজেক্টটাকে কিন্তু তোমরা আজকে যদি ফেসবুক সহ বিভিন্ন ধরনের বড় বড় যে ইনোভেশন দেখো, এগুলো কিন্তু একসময় ক্লাসরুম বেস প্রজেক্টে ছিল। এগুলি একসময় মানে শুধুমাত্র নিজেদের ছোট একটা প্রবলেম সলভের জন্য তারা শুরু করেছে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কি হয়েছে, এটা সারা পৃথিবীর মানুষ এখন ব্যবহার করছে। যার জন্য তোমরা যে প্রজেক্টটা, তোমরা যে প্রবলেমটা তোমরা আইডেন্টিফাই করবা, সেখানে আমার মনে হয় তোমরা একটু বেশি সময় দেওয়া উচিত যে তুমি কোন প্রবলেমটা নিয়ে তুমি আসলে কাজ করবা। আইডেন্টিফাই আ রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে তোমরা শুধুমাত্র একজনকে একটা প্রজেক্ট দেখে তার কপি করার দরকার নেই। আমাদের দেশে আমাদের আশেপাশে হাজারটা প্রবলেম আছে, তোমরা সেই প্রবলেম, সেরকম একটা প্রবলেম তোমরা ফাইন্ড আউট করো, করে সেটা নিয়ে তোমরা কাজ শুরু করো। এবং সেই রিলেভেন্ট যে ডেটা তোমাদের কালেক্ট করতে হবে। শুধুমাত্র প্রথম হচ্ছে যে প্রবলেমটা ফাইন্ড আউট করা, তারপর হচ্ছে সেই রিলেভেন্ট ডেটাগুলি তোমাদের কালেক্ট করা, তারপর হচ্ছে ডেটাগুলি অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস করার পরে এটার একটা প্রোটোটাইপ বিল্ড করা। অবশ্যই এটা একা পারবা না, তোমরা চেষ্টা করবা যে এখন থেকে আজকের পর থেকে তোমরা চেষ্টা করবা তোমাদের ফ্রেন্ড সার্কেল মিলে 4-5 জন মিলে একটা টিম বানিয়ে, সরি সেটা করা। একজন দায়িত্ব নাও প্রবলেম ফাইন্ড আউট করো, একজন দায়িত্ব নাও ডেটা অ্যানালাইসিস, ডেটাগুলিকে লিটারেচার গুলি রিভিউ করো, ডেটাগুলি চেক করো। একজন দায়িত্ব নাও এটা অ্যানালাইসিস গুলি কতটুকু পারফেক্ট আছে দেখা। তারপর একজন দায়িত্ব নাও এটা প্রোটোটাইপ বিল্ড, যে হয়তো কোডিং ভালো পারো, যেহেতু মেকানিক্যাল ভালো পারো, সে বেসিক্যালি প্রোটোটাইপের বিল্ডের কাজে তুমি হেল্প করো, বাকিরা অন্যগুলিতে হেল্প করবে। দেন এভাবে করে আসলে কিন্তু একটা রিয়েল প্রজেক্ট তোমরা কিন্তু তৈরি করতে পারো, যেটা কিন্তু পটেনশিয়াল আউটকাম কি, পটেনশিয়াল আউটকাম হচ্ছে তোমরা বিভিন্ন সায়েন্স ফেয়ার, রিসার্চ পাবলিকেশন, স্টার্টআপ আইডিয়াস, নাসা স্পেস চ্যালেঞ্জের মতো কম্পিটিশন, এর বাইরেও কিন্তু অনেক ইন্টারন্যাশনাল কম্পিটিশন আছে এবং ইন্টারন্যাশনাল অনেক কনফারেন্স আছে, সেখানে কিন্তু তোমরা এই প্রজেক্টগুলি নিয়ে তোমরা কিন্তু যেতে পারো, সেখানে কিন্তু উপস্থাপন আসলে করতে পারো। ওকে, আমরা নেক্সটে যাই। সো কিছু জিনিস এটা মানে খুবই খুবই মানে কমন মিস্টেক, এটা মাথায় রাখবা অলওয়েজ। কখনো আসলে মানে একটা জিনিস মাথায় রাখবা, স্টার্টিং উইথ টেকনোলজি ইনস্টিটিউট অফ প্রবলেম, এটা ঠিক না। যে আসলে তোমাকে প্রবলেম নিয়েই আগাতে হবে। আমি টেকনোলজি সেন্ট্রিক যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু হবে না। চিন্তা করতে হবে আমার আসলে প্রবলেমটা কি, সেই প্রবলেমটা আগে ফাইন্ড আউট করা খুব গুরুত্বপূর্ণ। ইউজিং টু মাচ ডেটা, দেখা যাচ্ছে হেভি ডেটা, লার্জ একটা ডেটা সেট নিয়ে কাজ করছে, 1-2 লাখ ডেটা, সেই ডেটা সেট নিয়ে কাজ করতে গেলে কিন্তু অনেক জটিল হবে। কারণ যত বড় ডেটা সেট তত তোমার মেশিনের ক্যাপাসিটি, তত তোমার অ্যাপ্লিকেশনের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি লাগবে, মেশিনের রিসোর্স কিন্তু বেশি লাগবে, সেই ক্ষেত্রে তোমার ওই অ্যাপ্লিকেশনটা রানই করবে না। যার জন্য ছোট ডেটা সেট নিয়ে সবসময় কাজ করবা। চুজিং ওভারলি কমপ্লেক্স আইডিয়াস, মানে খুবই কমপ্লেক্স জিনিস নিয়ে প্রথমে ভাববা না। প্রথমে আসলে আমার মনে হয় যে খুবই ইজি, খুবই ছোট, খুবই আশেপাশে ছোট একটা প্রবলেম নিয়ে তুমি চিন্তা করো। সেরকম প্রচুর প্রবলেম আছে, তাই না? অনেক জটিল কমপ্লেক্স মানে আইডিয়া নিয়ে চিন্তা করবা না, তাহলে আসলে কিন্তু তোমার ওই প্রজেক্টটা কিন্তু সফল হওয়ার চান্স অনেক কম থাকে। অবশ্যই আমরা কমপ্লেক্স কাজ করব, কিন্তু স্টেপ বাই স্টেপ। প্রথম দিকে ছোট প্রজেক্টগুলি নিয়ে আমরা আসলে শুরু করবো আগে কাজ। ইগনোরিং ইউজার অ্যান্ড স্টেক হোল্ডার্স। ওকে, আমরা চেষ্টা করব নিজেরা যতটুকু পারি এই প্রজেক্টটা আগে দাঁড় করাতে। ফোকাসিং অনলি অন প্রেজেন্টেশন, এটাও কিন্তু আমার মনে হয় যে আমি নেগেটিভ গুলি লিখেছি এখানে। শুধুমাত্র প্রেজেন্টেশনের দিকে ফোকাস করলে হবে না, আসলে রিয়েল কাজ করতে হবে। সবসময় প্রেজেন্টেশন দিয়ে কিন্তু ভালো কাজ হয় না। যেমন ধরো তুমি একটা অ্যাপ্লিকেশন করেছো, অ্যাপ্লিকেশনটা আমি যখন সার্চ দিচ্ছি, আউটপুট হিসাবে যে ভিউ যে পেজটা আসবে সেখানে কোনো ডেটা দেখাচ্ছে না, তাহলে লাভ তো নেই। আমি তো যে অ্যাপ্লিকেশনটা করবো আসলে শুধুমাত্র প্রেজেন্টেশন অনেক সুন্দর হলো, কিন্তু আমি রিয়েল টাইম কোনো ডেটা পাচ্ছি না, তাহলে কিন্তু ওটা কোনো অ্যাপ্লিকেশন হলো না। ওটা আসলে একটা লুক লাইক ইউএক্স অর ইউআই ডিজাইন এরকম হবে। অথবা আমি যেভাবে এখন কথা বলছি পিপিটি, এটা প্রেজেন্টেশনে হবে, কিন্তু এটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ড একটা প্রবলেম সলভিং হবে না। তো সো এটা খেয়াল রাখতে হবে। আমি নিজে দিয়েছি যে ফোকাস অন সলভিং আ রিয়েল চ্যালেঞ্জ। আবারও বলছি যে তোমাদের যে প্রবলেমগুলি আছে আমাদের কান্ট্রি, সেই কান্ট্রিগুলি কিন্তু তোমরা এখন কিন্তু চ্যাট জিপিটি বা জেমিনিকেও যদি বলো যে অনেক ধরনের প্রজেক্ট কিন্তু আছে, যে প্রজেক্ট গুলি আসলে তারাও সাজেস্ট করবে তোমাকে, তোমাদেরকে যে রিয়েল অনেক প্রজেক্ট আছে,
সেই রিয়েল অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমগুলি যে কোনো একটা তোমরা পিক করে তোমাদের কাজ শুরু করতে পারো। থ্যাংক ইউ। আমরা নেক্সটে যাই। আমরা খুব বেশি স্লাইড আর নেই, আমরা পরে কিউএনএ তে যাব। ফিউচার অপরচুনিটিস গুলি আমরা আগেও বলছি, নাসা স্পেস চ্যালেঞ্জ এর মতো আরো অনেক কম্পিটিশন আছে, সেগুলিতে তোমরা এই ধরনের ওপেন ডেটা ব্যবহার করে যখন কাজ করা শিখবে, সেগুলিতে অবশ্যই তোমরা জয়েন করতে পারবে। বিশেষ করে নাসা স্পেস চ্যালেঞ্জ, নাসা ওপেন ডেটা যদি ব্যবহার না করো তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগ নেই, ওদের ডেটা ব্যবহার করতেই হবে। যদিও এখন নাসা ডেটার পাশাপাশি নাসার পার্টনার ডেটা, বিশেষ করে ইএসএ, জ্যাক্সা, ইসরো সহ বিভিন্ন ধরনের ডেটা তারা পার্টনার ডেটাও ব্যবহার করতে বলে, কিন্তু 90% নাসা ডেটা ব্যবহার করতে হবে। রিসার্চ ইন্টার্নশিপ, এটাতে কিন্তু গেইন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এন্ড ওয়ার্ক উইথ মেন্টরস। ওকে, সো এটা কিন্তু নাসার মানে এটা কিন্তু তারা অলওয়েজ এনকারেজ করে যে তাদের ডেটা দিয়ে তোমরা সব ধরনের রিসার্চ করো এবং সেই রিসার্চগুলি তোমরা যেন রিয়েল কাজে ব্যবহার করো এবং এখানে বিভিন্ন ধরনের মেন্টরিং সাপোর্ট হিসেবে তোমরা কাজ করতে পারো। আমি বলতে চাচ্ছি নিজেরা যেমন তোমরা কাজ শিখবে, একই সাথে অন্যকেও তোমরা মেন্টর করতে পারো। স্টেম কম্পিটিশন আছে অনেক, এখন ওয়ার্ল্ড ওয়াইড অনেক কম্পিটিশন হচ্ছে, সেই কম্পিটিশন গুলি তোমরা যেতে পারো। বিভিন্ন কনফারেন্সে তোমরা পাবলিকেশন তোমাদের সাবমিট করতে পারো, জার্নালের জন্য তোমরা সাবমিট করতে পারো। তো সো এগুলিতে কিন্তু জার্নাল, কনফারেন্স, এটার জন্য কিন্তু এই ধরনের ডেটা খুবই গুরুত্বপূর্ণ। এন্টারপ্রেনারশিপ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তোমরা আসলে প্রথম দিকে দেখা যাচ্ছে যে একটা ছোট প্রবলেম নিয়ে তোমরা কাজ করছো, পরবর্তীতে কিন্তু এই প্রবলেমটাই তোমাদের একটা প্রোডাক্ট হিসেবে কনভার্ট হয়ে গেল, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু ওইটা নিয়ে তোমরা ওই প্রোডাক্ট ও সার্ভিস নিয়ে কিন্তু তোমরা তোমাদের এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করতে পারো। একই সাথে গ্লোবাল ইনোভেশন যে কম্পিটিশন গুলি আছে বা গ্লোবাল ইনোভেশন যে প্রোগ্রাম গুলি আছে, সেগুলিতেও তোমরা জয়েন করতে পারো। তো সো এটার আমি মূল যদি বলি, নাসা ডেটা ক্যান ওপেন ডোরস টু লার্নিং, রিসার্চ এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট, দুটোই। শুধুমাত্র নট অনলি রিসার্চের পাশাপাশি তোমাদের প্রফেশনাল লাইফ এবং এন্টারপ্রেনারিয়াল লাইফ, দুই জায়গায় কিন্তু এই ডেটা কিন্তু প্রচন্ড রকম হেল্পফুল হবে। নেক্সট আমরা যাই। সো নাসা ডেটা ইজ ফ্রি অ্যান্ড অ্যাক্সেসেবল, যেটা আমি বলতে যাচ্ছি যে এটা ফ্রি অ্যান্ড অল অ্যাক্সেসেবল। রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম নিড ডেটা ড্রিভেন সলিউশন, এটা তোমাদের মাথায় রাখতে হবে। রিয়েল ওয়ার্ল্ডের যে কোনো প্রবলেম তোমরা কাজ করবা, শুধুমাত্র মুখস্থ বলে দিলেই হবে না, তোমাদের ডেটা লাগবে, ডেটা সেট কিন্তু লাগবে। ডেটা সেট ছাড়া তোমার অ্যাপ্লিকেশন রান করে দেখিয়ে দিলে হবে না, কারণ ডেটা তো নেই সেখানে। তো রিয়েল ডেটার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট ক্যান ক্রিয়েট ইম্প্যাক্টফুল প্রজেক্ট, তোমরাই ইম্প্যাক্টফুল প্রজেক্ট ক্রিয়েট করার জন্য তোমাদের পক্ষে এখন ডেটা কালেক্ট করা সম্ভব না, তোমাদের জন্য একদম রেডি ডেটা লাগবে। সেক্ষেত্রে ওপেন ডেটা খুবই গুরুত্বপূর্ণ। ইনোভেশন স্টার্টস উইথ কিউরিওসিটি। সো তোমাদের যে এখন থেকে তোমাদের যে কিউরিওসিটি, আজকের পর থেকে তোমাদের, আমি শিওর আজকে রাতের মধ্যেই তোমাদের অনেকের নতুন নতুন প্রজেক্ট প্ল্যান তোমাদের হয়ে যাবে। সেগুলি সেই ইনোভেশন গুলি বেসিক্যালি কিউরিওসিটি থেকে আসবে, সেটা আসলে নাসা চাচ্ছে তাদের ওপেন ডেটা ব্যবহার করে যেন হয়। ইউর নেক্সট ডিসকভারি মে বিগিন উইথ ওপেন ডেটা। তোমার যত রকম ডিসকভারি আছে, নাসার যে ওপেন ডেটা, যেটা আসলে আমরা এতক্ষণ দেখলাম যে সেই নাসা ওপেন ডেটা ব্যবহার করে তোমাদের সব ধরনের ডিসকভারি যে জার্নি, এটা এখন থেকে শুরু করা সম্ভব। নেক্সট। ইয়েস, এই স্লাইডটার কথা আমি একটু আগে বলছিলাম যে তাহলে তোমরা এই ডেটাগুলি কোথায় পাবে। এখানে দেখো আমি মানে সবগুলি ডোমেন আমি দিয়ে দিয়েছি। নাসা ওপেন ডেটা পোর্টাল, এটার ডোমেনটা হচ্ছে data.nasa.gov। এখানে 1000 অফ ডেটা আছে, এখানে মার্স, অ্যাস্ট্রোনমি, ক্লাইমেট সব ডেটা আছে। এপিআই গুলি তোমরা পাবা api.nasa.gov, এখানে code.nasa.gov, এখানে কোডিংটা পাবা। তারপর নাসার ওভারঅল নাসা ওপেন যত ধরনের ইনোভেশন প্রোগ্রাম আছে সে তার সব তথ্য nasa.gov তে পাবা। নাসা ওপেন সায়েন্সের যত ডেটা, এগুলি বেসিক্যালি science.nasa.gov তে পাবা। তো সো এটা এটা কেন ম্যাটার্স, এটা আসলে এই জন্যই ম্যাটার্স কারণ নাসার কাছে যে পরিমাণ এনর্মাস যে পরিমাণ ডেটা আছে, সেই পরিমাণ ডেটা, স্পেস ডেটা কিন্তু পৃথিবীর আর কারো কাছে নাই, এবং তাদের সব ডেটাই কিন্তু স্ট্রাকচার ডেটা। আর আরেকটা মাথা রাখবা, শুধুমাত্র স্পেস না, স্পেসের বাইরেও কিন্তু আর্থের বিশেষ করে ক্লাইমেট, আগে যেটা বললাম যে ক্লাইমেট, তারপর এয়ার কোয়ালিটি মনিটরিং, ওশেন ডেটা সহ বিভিন্ন ডেটা তাদের এই ওপেন ডেটার মধ্যে তোমরা পাবে। এই ডোমেনগুলি বেসিক্যালি তোমরা মনে রাখতে হবে, এই ডোমেনে গেলে সব ধরনের ওপেন ডেটা তোমরা পেয়ে যাবে।
আর আমি কিছু প্রজেক্ট আইডিয়া দিয়ে দিয়েছি কয়েকটা। এটা জাস্ট আমার মানে মানে আইডিয়া থেকে আসছে। এটা তোমরা করতে পারো। মানে এটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের বাংলাদেশের বাইরেও যদি কিছু কিছু ডেটা নিয়ে কাজ করতে যাও, মার্স নিয়ে কাজ করতে যাও, তাহলে এখানকার ডেটা পাবা। তারপর হচ্ছে তোমার আর্থের বিভিন্ন ধরনের ক্লাইমেট, আর্থ ক্লাইমেট নিয়ে তোমরা কাজ করতে পারো, তাই না? আইএসএস নিয়ে কাজ করতে পারো। এগুলি কিন্তু সবই এই ডেটাগুলি তোমরা নাসা ওপেন ডেটা ইনোভেশন যে পোর্টালগুলি আছে সেই পোর্টালে কিন্তু তোমরা পাবে। তো সো মোটামুটি এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। এই স্লাইডটা আসলে সবাই একটু মানে সবার সাথে শেয়ার করে দিও, যাতে করে এই বিশেষ করে ডোমেন নেম গুলি পায়। তাতে করে হবে যে তোমরা এটা খুঁজে পেতে সুবিধা হবে। এখন এটা আমরা মানে আমরা ইন ফিউচার আমরা একটা ডেটা, একটা অ্যাপ্লিকেশন বা একটা প্রজেক্ট কিভাবে একটা লোকাল প্রবলেমকে কিভাবে আমরা একটা প্রোটোটাইপ প্রজেক্টে কনভার্ট করতে পারি থ্রো নাসা ডেটা, এটা নিয়ে দেখি আমি একদিন তোমাদের ইউনিভার্সিটিতে একটা হ্যান্ডস অন ওয়ার্কশপ করানো যায় কিনা। সামনে আমরা টাইম যদি মিলে সেটা আমি চেষ্টা করব। তাতে করে হবে যে তোমাদের মানে একদম রিয়েল পিসি নিয়ে হয়তো তোমরা চলে আসলা, সেক্ষেত্রে আমরা এরকম একটা প্রোগ্রাম করা যায় কিনা চেষ্টা করবো। এটা আমি অন্যান্য টাইমের সাথে একটু মিলিয়ে নিতে হবে। তো সো এর আগে তোমরা বসে থাকবা না, এর আগে তোমরা ট্রাই করবা এবং তোমরা নিজেদের থেকে এখন থেকেই তোমরা প্রজেক্টে কাজ শুরু করবা। আমরা নেক্সট একটু যাই। ওকে, মোটামুটি কথা বলতে বলতে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে আসলে। অলমোস্ট প্রায় 40 মিনিটের মতো কথা বলে ফেললাম আমি যেটা বুঝলাম। আমরা এখন কিউএনএ তে যাব। আমি কিউএনএ তে তোমাদের সিস্টেম আমি জানি না, বাট আমি হোস্টের কাছে ফেরত যাব। কিউএনএ সেশনটা কিভাবে করবে তোমরা ভালো বুঝবে, কারণ অনেক অডিয়েন্স, আমি 127 জন দেখতে পাচ্ছি। সো আমাদের টাইমেরও ব্যাপার আছে। সো আমরা অ্যাটলিস্ট 15-20 মিনিট তো আমরা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। সো আমি ওভার টু ইউ হোস্ট। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much, sir, for your words. It was actually a informative sessions for us, and we are hoping to get you at our university from our society, and we would be very happy to learn from a hands-on experience from you. And আমরা যদি কিউএনএ সেশনে যেতে চাই, যাদের কোশ্চেন্স আছে তারা কাইন্ডলি হ্যান্ড রেইজ করবেন, আমি আপনাদেরকে কল করব, দেন আপনারা কোশ্চেনটা থ্রো করতে পারেন। ওকে, এট ফার্স্ট আব্দুল্লাহ রহমান ভাই, আপনি কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আমার যে কোয়েশ্চেনটা ছিল, এখন আমি যদি এরকম একটা রিসার্চ করতে চাই বা প্রজেক্ট বানাতে চাই, সাপোজ ওয়েদারের সাথে ক্রাইমের সম্পর্ক, সাপোজ আমাদের যেহেতু টেম্পারেচার বাড়তেছে, এটার সাথে ঢাকা সিটিতে ক্রাইম কিরকম বাড়তেছে, এখন এটাতে দেখা যেতে পারে যে আমি নাসার ডেটা থেকে, নাসা ওপেন ডেটা থেকে আমি ওয়েদার ডেটাটা পাইলাম, বাট ক্রাইমের যে ডেটাটা এটা আমি হয়তো ডিরেক্ট এখানে পাইতেছি না। এখন এটা আমি কি আউট কোনো সোর্স থেকে মার্চ করে কি আমি নাসা স্পেসএফ এর জন্য এটা আমি কাজ করতে পারি, নাকি জিনিসটা ভ্যালিডেশন থাকবে না আর কি? এটা না, করা যাবে। আমি একটু বলি, দুই জিনিস আসলে। নাসা স্পেসের চ্যালেঞ্জের যে প্রজেক্টটা, সেটা কিন্তু হচ্ছে যে মানে যত বেশি নাসা ডেটা তুমি ব্যবহার করবে, আমি তুমি করে বললাম এজ ইউ অল আর স্টুডেন্টস, শিওর স্যার, সমস্যা নেই। যেটা হচ্ছে যে তোমার নাসা স্পেসের চ্যালেঞ্জের কিন্তু মানে তোমার ক্রাইটেরিয়া বলাই আছে যে নাসা ডেটা ব্যবহার করা, কিন্তু নাসা স্পেসিফিক যে কোনো চ্যালেঞ্জে তোমার নাসা ডেটার পাশাপাশি তুমি যদি লোকাল ডেটা ব্যবহার করো, এটা নিয়ে কিন্তু তাদের কোনো আপত্তি নাই, কিন্তু নাসা ডেটাটা অ্যাটলিস্ট ব্যবহার করতে হবে। আর এর বাইরেও যেটা হচ্ছে যে নাসা স্পেসিফিক চ্যালেঞ্জের বাইরেও তুমি যে প্রজেক্টের কথা বললা, সেই প্রজেক্টের সাথে কিন্তু আমাদের লোকাল একটা প্রবলেম জড়িত। তো সো লোকাল প্রবলেমটা কিন্তু এমন না যে শুধুমাত্র নাসা স্পেসিফিক চ্যালেঞ্জের জন্যই তুমি বানাচ্ছ, এটা আমাদের লোকাল প্রবলেমও কিন্তু এটা সাপোর্ট দিতে পারে। তো সো নাসা স্পেসিফিক চ্যালেঞ্জে অবশ্যই এটা ব্যবহার করতে পারো, কিন্তু নাসা স্পেসিফিক চ্যালেঞ্জ যেটা এনকারেজ করে শুধুমাত্র তুমি লোকাল ডেটা ব্যবহার করবা না, একই সাথে নাসা ডেটাও ব্যবহার করবে, সেটাই তুমি দুটোই ব্যবহার করতে পারো। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। Before we move on to the next question, we have our chief guest with us, Professor Abdul Qadir Muhammad Masoom sir, Senior Member IEEE PhD, Treasurer of IEEE Computer Society Bangladesh Chapter, and Director of IQAC Southeast University.
Sir, we would like to have some words from you. আসসালামু আলাইকুম স্যার। Sir, আপনি mute. সালাম আলাইকুম। স্যারকে ধন্যবাদ আসলে। এবং আসলে এই কর্মব্যস্ততার বাইরেও এই কমিউনিটিকে সময় দেয়া এবং এটা আসলে অনেক অনেক বড় একটা মানে কি বলবো সমাজের জন্য কন্ট্রিবিউশন। তো আমরা আসলে থ্যাঙ্কফুল। আর আমাদের স্টুডেন্টদের জন্য এটা নিউ এক্সপেরিয়েন্স হবে ইনশাআল্লাহ। তাদের কাছে কনসেপ্টটা জানা ছিল, আমরাও বলতেছিলাম। বাট নাসা স্পেসে যে বিভিন্ন অ্যাপ্লিকেশনে যে বিভিন্ন ইভেন্ট গুলোতে কিভাবে অ্যাটেন্ড করা যায় বা মেন্টরিং এর সুবিধা পাওয়া যায়, আমরাও সার্চ করতেছিলাম। আমি অবশ্য এর আগে ড্যাফোডিলে ছিলাম। আ আ গত বছর এখানে জয়েন করি। তো ড্যাফোডিলে তো বেশ কয়েকবারই তারা উইন হয়েছে। তো চেষ্টা ছিল যে ওখান থেকে একজন মেন্টর নিয়ে আসা। কথাও হয়েছিল, বাট আপনাদের তত্ত্বাবধান যদি আমরা পাই আরো বেটার হবে। এটা আমাদের আসলেই বলবো আমরা সৌভাগ্যবান। আমাদের স্টুডেন্ট চ্যাপ্টারটাকে অনেক ধন্যবাদ। তারা সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। আশা করি আমাদের স্টুডেন্টরা আ অনেক বেশি মোটিভেটেড হবে এবং এই ধরনের ইভেন্ট যদি প্রেস্টিজিয়াস, তারা অবশ্যই এখানে অংশগ্রহণ করতে চাইবে। আ ইভেন্টে জিতবে হারবে ওইটা লাইফের পার্ট। বাট অংশগ্রহণ করা, এক্সপেরিয়েন্স নেয়া, কর্মজীবনের জন্য তৈরি হওয়া এটা বেশি ইম্পোর্টেন্ট। তো আমাদের যারা আয়োজক আজকে আ সাউথ ইস্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চকে কম্পিউটার সোসাইটি আজকে মাইক্রোসফট সোসাইটি করেছে এবং আমাদের আজকের গেস্ট অপু স্যারকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করতেছি আমরা ইনশাআল্লাহ ভালো কিছু করব একসাথে। আর স্যারকেও দাওয়াত রইল ইউনিভার্সিটিতে। আমরা অথবা যেহেতু আজকের প্রোগ্রামে আমাদের একসাথে আমরা করলাম, অন্য একটা সময় হয়তো আমিও স্যারের কাছে চলে যেতে পারি। হ্যাঁ, আমরা একসাথে কিভাবে ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট করতে পারি, আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করব। তো সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। Thank you so much, sir, for sharing some words. And I would take some moment from Ariful Hassan, sir. We have another special guest from Haji Danesh in Science and Technological University, Dr. Tanjina Sultana, Divisional Coordinator, Rangpur, IEEE Computer Society Bangladesh Chapter, Associate Professor in the Department of Electronics and Communication Engineering at Haji Muhammad Danesh Science and Technological University. Welcoming you, ma'am, from our society, IEEE CS ACU Student Branch Chapter. We would like to have some words from you, ma'am. আসসালামু আলাইকুম। আমি ডক্টর তানজিনা সুলতানা, হাজি দানেশে আছি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। থ্যাংক ইউ আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সবার প্রথম আমি ধন্যবাদ জানাই স্পিকার স্যারকে। উনি খুব সুন্দরভাবে আমাদের নাসার ওপেন ডাটা কিভাবে আমরা ইউজ করবো রিসার্চে অথবা আমাদের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আমাদের স্টুডেন্টরা কিভাবে পার্টিসিপেট করবে খুব সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছেন তার উপস্থাপনার মাধ্যমে। এবং ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রামের চিফ গেস্ট মাসুম স্যারকে এত সুন্দর একটা প্রোগ্রামে অর্গানাইজ করা প্লাস হচ্ছে পার্টিসিপেট করা, স্টুডেন্টদেরকে পার্টিসিপেশনের সুযোগ করে দেওয়ার জন্য। আর অ্যাকচুয়ালি হচ্ছে ওপেন ডাটা নিয়ে আসলে আমারও অনেক ইন্টারেস্ট ছিল, এই জন্য আমি স্যারকে নক দিয়েছি যে অ্যাকচুয়ালি আমি মানে অ্যাটেন্ড করতে চাচ্ছিলাম আমার নিজের পার্সোনাল ইন্টারেস্ট থেকে, যেহেতু আমরা রিসার্চে আছি। আর স্টুডেন্টদের অ্যাকচুয়ালি হচ্ছে বর্তমানে ডাটাই হচ্ছে আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট রিসার্চের জন্য হলো, রিসার্চের জন্য বলি আর ইনোভেশনের জন্য বলি আর এন্টারপ্রেনারশিপের জন্য বলি, আমাদের ডাটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সেক্ষেত্রে আমাদের নাসা যেখানে আমাদেরকে ডাটা ওপেনলি অ্যাক্সেস করার সুযোগ দিয়েছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা মানে পাওয়া আর কি। বিকজ বর্তমানে ডাটা নতুন করে স্ক্র্যাচ থেকে তৈরি করা, আমি নিজেও হচ্ছে কিছু রিসার্চ করাচ্ছিলাম যে স্ক্র্যাচ থেকে ডাটা তৈরি করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের আইদার ওভারফিটিং হয় অথবা আন্ডারফিটিং হয় এবং ডাটা তৈরি করতেই আমাদের ম্যাক্সিমাম সময় চলে যায়। সেক্ষেত্রে আমরা যদি নাসা ওপেন ডাটাগুলো আমরা যদি অ্যাক্সেস করতে পারি, অবশ্যই আমাদের রিসার্চটা অনেক দ্রুত এক্সেলারেট হবে এবং প্যারালালি হচ্ছে স্টুডেন্টদের জন্য রিসার্চে বলেন, যেটা আপনি অনেক সুন্দর করে ধারণা দিয়েছেন যে স্টুডেন্টরা এন্টারপ্রেনারশিপে কাজে লাগাতে পারে, নিজের প্রফেশনাল অ্যাক্টিভিটিস গুলো ইমপ্রুভ করতে পারে। এই ক্ষেত্রে আমি খুব ভালো একটা আইডিয়া পেলাম আপনার
আপনার কাছ থেকে, অপু স্যারের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আর ধন্যবাদ IEEE কম্পিউটার সোসাইটি সাউথ ইস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারকে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Thank you so much, ma'am. Thank you so much for joining with us and for your words. We will come back to our Q&A session, and anyone can hand raise and ask your question. জি, ফেরদৌস হাসান রাহিদ ভাই। স্যারের কাছে আমার একটা কোয়েশ্চেন ছিল, যে হচ্ছে নাসার তো যে ডেটা বেস বা যে ডেটা ওরা স্টোর করতেছে ওপেন ডেটা, তো ইটস হিউজ। তো আমাদের যে হ্যাকাথন যেগুলো হয় অনেক সময় দেখা যায় হচ্ছে ওগুলো নর্মালি কি হয় 48 ঘন্টা বা ফুল ডে, মানে একটা শর্ট একটা টাইম পিরিয়ডের মধ্যে একটা টাইম কনস্ট্যান্টের ভিতরে আমাদের কাজ করা লাগে। তো ওই বিগ ডেটা থেকে আসলে মানে আমরা কিভাবে ফিল্টার আউট করে জিনিসগুলোকে আসলে ডেটাটা বের করা যায়? কারণ আমি তো জানি না পুরো ডেটাটা কতগুলো ডেটা আছে, রেঞ্জ কিরকম। আমার এক্সাক্ট যে ডেটাটা লাগবে ওটাকে আমি কিভাবে বের করতে পারি এই ম্যাসিভ ডেটা থেকে? থ্যাংক ইউ। আসলে নাসা স্পেসের চ্যালেঞ্জ যদি বলো, নাসা স্পেসের চ্যালেঞ্জ কিন্তু জেনারেলি 1 থেকে 2 মাস আগে ওপেন করে দেয়। ওকে, এখন কমপক্ষে 2 মাস আগে চ্যালেঞ্জ গুলি দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে 1 মাস আগে দেয়। 1 মাস আগে অবশ্যই চ্যালেঞ্জ গুলি দিয়ে দেয়। আর তুমি ডেটা ফিল্টারিং করার সুযোগ আছে, তোমরা ওয়েবসাইট গুলিতে তোমরা যখন যাবে সেখানে কিন্তু বিভিন্ন ভাবে সার্চ ক্যাপাসিটি আছে, সার্চ দেওয়ার সুযোগ আছে যে কোন সাইজের ডেটা চাচ্ছ। আর ডেটা নর্মালাইজ করে নিতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেটা সাইজ, যেহেতু এটা এডিটেবল ডেটা, অনেক ক্ষেত্রে ডেটা সাইজ ছোট করে নেওয়ারও কিন্তু সুযোগ আছে। থ্যাংক ইউ স্যার। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এটা ডিপেন্ড অন আসলে ইউর ইনোভেশনস, তাই না? মানে তোমার কোন ধরনের প্রবলেমে তুমি কাজ করছো। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেটা সাইজ বড় হতে পারে, সেক্ষেত্রে ডেটা সাইজ ছোট করে নেওয়ার সুযোগ আছে আর কি। আর ওদের সার্চ আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরাইজ সার্চ আছে, সেখান থেকে ডেটা সেট বের করা যায়। আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে মানে এটা কি সফটওয়্যার ফিল্ডে লিমিটেড কিনা, নাকি আমি হার্ডওয়্যার রিলেটেড কোনো সলিউশনও প্রোভাইড করতে পারবো এটার? হ্যাঁ, দুটোই পারো। একটু আগে আমি যেটা বললাম যে ক্যান স্যাটেলাইটের, ধরো ক্যান স্যাটেলাইটের যে গ্রাউন্ড স্টেশন, এটা তো কিন্তু হার্ডওয়্যার সফটওয়্যার মিক্সড। সেখানে কি হচ্ছে, ধরো একটা ক্যান স্যাটেলাইট তুমি যখন ডেপ্লয় করছো, ক্যান স্যাটেলাইট দুই রকম হয়। একটা হলো রকেট দিয়ে তুমি আকাশে পাঠাচ্ছ, লাইক 300 ফিট বা 1000 ফিট অল্টিটিউডে, অথবা অনেকে যেটা করে যে আমাদের দেশে আমরা যখন করেছি আমরা হলাম ড্রোন দিয়ে, অথবা বেলুন দিয়ে অনেকেই করে, অথবা অনেকে 10-15 তলা বিল্ডিং থেকে থ্রো করে প্যারাসুট দিয়ে। তো তখন বেসিক্যালি কি হচ্ছে, নিচে থেকে কিন্তু গ্রাউন্ড স্টেশনের সাথে কিন্তু তোমার মানে রিসিভিং সেন্সর কিন্তু থাকে। তো সেখানে কিন্তু হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারফেসিং করতে হয়। তার মানে হচ্ছে হার্ডওয়্যারও কিন্তু লাগছে তোমার, সফটওয়্যারও লাগছে। গ্রাউন্ড স্টেশনের ডেটা পাওয়ার জন্য তো তোমার রিসিভিং সেন্সর লাগবে, তাই না? রিসিভার লাগবে। তো সেই ক্ষেত্রে দুই ক্ষেত্রে কিন্তু ব্যবহার হচ্ছে আর কি এই ডেটাটা। আরেকটা জিনিস, আই গেস এটা হয়তোবা মানে প্রবলেমটা হয়তো কখনো ফেস করবো না, বাট তাও একটা কোশ্চেন। আমার কোনো হয়তো রিসার্চের ক্ষেত্রে দেখা গেল এমন একটা ডেটা সেট লাগতেছে যেটা আমি খুঁজে পেলাম না, আর হুম। সেই ক্ষেত্রে আমার আসলে করণীয়টা কি? আমি কি রিকোয়েস্ট করতে পারবো কিনা বা অন্য কোনো প্রোটোকল আছে কিনা? না, নাসায় তো রিকোয়েস্ট করে লাভ নাই। নাসা যেটা ক্লোজ ডেটা, এটা তো আর সে ক্লোজ ওপেন করবে না। কিন্তু সেই ক্ষেত্রে অন্য ডেটা অন্য জায়গার, আমি বলতে চাচ্ছি ক্যাগেল সহ এরকম তো অনেকগুলি রিসার্চ অর্গানাইজেশন আছে যারা কিন্তু এই ধরনের ডেটা সেট প্রোভাইড করে। সেই ক্ষেত্রে ভিন্ন জায়গা থেকে হয়তো ট্রাই করতে হবে আর কি। অথবা অনেক ক্ষেত্রে ছোট আকারে কিন্তু আমাদের এখানেও ডেটা তৈরি করে। যেমন ধরো অনেকে আমাদের কাছে আসে, যেমন ধরো লাইক মেডিকেল ডেটা, হয়তো পেশেন্ট হিস্ট্রি, এরকম কিছু কিছু ডেটা আছে যে ডেটাগুলি অনেক সময় তারা লোকালি কিছুদিন একটু খেটে টেটে, ধরো যেমন মেডিকেল ডেটার ক্ষেত্রে অনেক সময় ডক্টরদের সাথে নিজেরাই অ্যাপ্লিকেশনটা বানিয়ে ডক্টরদের সাথে বসে বসে সেটাকে কালেক্ট করে। তো সেগুলি বেসিক্যালি নিজেরা ডেটা বানিয়ে নেয় ছোট আকারে, কিন্তু ভালো ফ্রেশ ডেটা পাওয়া যায় আর কি। কারণ ডেটার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে কিছু ডেটা আছে কিন্তু ওভারঅল ব্যবহার করতে পারবে, আবার কিছু ডেটা আছে সোসিও ইকোনমিক কিছু ব্যাপার আছে। ধরো আমেরিকান পিপলের মানুষজনের ডেটার যেরকম, বা ইউরোপের মানুষের ডেটা বিহেভিয়ার যেরকম, বাংলাদেশের আমাদের ডেটা বিহেভিয়ার কিন্তু একই রকম হবে না, তাই না? তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এরকম কালেক্ট করতে হবে, নিজেই কালেক্ট করতে হবে অল্প আকারে 50-100 জন, আর ফ্রি নেওয়ার জন্য অন্যান্য জায়গায় হয়তো সার্চ করতে হবে। থ্যাংক ইউ স্যার। Welcome.
আবুল বাসার ভাই। আহ, আমার আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি যদি স্যার নাসা স্পেস এর চ্যালেঞ্জে অংশগ্রহণ করি তো তখন জাজরা সাধারণত কোন বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করে? আমি যদি একটা প্রজেক্ট সাবমিট করলাম, সো যাতে করে ওই প্রজেক্টটা একটু মানে হচ্ছে ভালো র্যাঙ্ক করে, বা এইটা আমার কোন কোন বিষয়গুলোর উপর আর কি ফোকাস দেওয়া উচিত, যাতে করে একটা ভালো করতে পারে আর কি। আচ্ছা, খুবই খুবই গুড কোয়েশ্চেন। সো আমি যেটা বললাম যে আমি নেভিগেটর হিসেবে কাজ করেছি, নেভিগেটর হিসেবে কি কাজ করি সেটাও বলি। নেভিগেটর হিসেবে আমাদের প্রথম কাজ থাকে চ্যালেঞ্জগুলি রিভিউ করা, যে চ্যালেঞ্জগুলি ধরো এই বছর সামনের বছর, যেমন ধরো মানে মানে 2000 অক্টোবরে জেনারেলি প্রোগ্রামটা হয়। তো আমরা জানুয়ারি থেকেই আসলে প্রজেক্টগুলি আমরা মানে প্রবলেমগুলি রিভিউ করা শুরু করি, যে আগামীবার চ্যালেঞ্জে কোন কোন প্রবলেমগুলি যাবে। তো সেটার একটা অভিজ্ঞতা আমার আছে। একই সাথে যেহেতু আমি ইউনিভার্সাল জাজও ছিলাম, মানে সেকেন্ড স্টেপ জাজিং যেটা, সেখানে আমি ছিলাম, এবং লোকাল জাজও ছিলাম। তো তিনটার আলোকে আমি যেটা বলতে পারি, সর্বপ্রথম হচ্ছে তুমি তারা যে চ্যালেঞ্জটা তুমি আসলে নিয়েছো, পিক করেছো, তারা তো অনেকগুলি চ্যালেঞ্জ কিন্তু দিয়ে দেয়। তোমরা দেখবে যে নাসা স্পেসের চ্যালেঞ্জে কিন্তু অনেকগুলি চ্যালেঞ্জ বা অনেকগুলি প্রবলেম দিয়ে দিচ্ছে। তুমি সবার আগে প্রবলেমটা আইডেন্টিফাই করতে পেরেছো কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ, যে তুমি তোমার প্রবলেমটা আইডেন্টিফাই করা। সেকেন্ড হলো তারা 4 মিনিটের একটা ভিডিও বানাতে বলে, এটাকে আমরা বলি 240 সেকেন্ডস অফ গ্লোরি। 240 সেকেন্ডস অফ গ্লোরি যে ভিডিওটা আছে 4 মিনিট, মানে 240 সেকেন্ড মানে হলো 60 সেকেন্ড করে, তাই না? 240 সেকেন্ড। সেটাকে তুমি পারফেক্টলি অ্যান্সার গুলি দিতে পারছো কিনা। যেমন ধরো সেখানে বলা আছে যে প্রথমে তুমি তোমার টিমের যে ডিটেলস সেটাকে সুন্দর করে তুমি বলতে হবে। নেক্সট হচ্ছে তুমি যে প্রবলেমটা নিয়ে কাজ করছো সেটা তোমাকে বলতে হবে। তারপর হচ্ছে তুমি যে প্রবলেমটা নিয়ে কাজ করছো সেটার কি সলিউশন তুমি বানিয়েছো সেটা সম্পর্কে তোমাকে বলতে হবে। এই যে ধরো তাদের যে গাইডলাইন গুলি অনুযায়ী তুমি কমপ্লিট যে ভিডিওটা, সেই ভিডিওটা বানাতে হবে, এবং সেই অনুযায়ী অ্যাপ্লিকেশনটা বানাতে পেরেছো কিনা সেই জিনিসটা কিন্তু জাজেসরা দেখবে। তো যার জন্য সর্বপ্রথম হচ্ছে তোমার প্রজেক্ট আন্ডারস্ট্যান্ড করার পরে তোমার সেই অনুযায়ী টিমটাকে তৈরি করা। কারণ প্রজেক্ট তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারছো, তুমি যে প্রজেক্টটা নিয়েছো সেই রিলেভেন্ট আসলে এক্সপার্ট তোমার টিমে নাই, তাহলে কিন্তু লাভ নেই। তাহলে কিন্তু জাজেসরা বুঝতেই পারবে যে তুমি যে প্রজেক্টটা বানিয়েছো এটা পারফেক্ট হয় নাই। আমি বুঝাতে পেরেছি তোমাকে, যে প্রবলেম যখন পিক করবে একই সাথে কিন্তু টিমের স্ট্রেংথ এন্ড ক্যাপাসিটিও বুঝতে হবে। সো ওইটা কিন্তু জাজেস দেখে যে তুমি প্রজেক্টটা যে বানিয়েছো তোমার টিমের ক্যাপাসিটি আসলে কতটুকু আছে। সেই ক্যাপাসিটি কতটুকু আছে এটা কিন্তু উঠে আসবে তোমার ওই যে ভিডিওটা তুমি বানাচ্ছ সেখানকার যে ডেটাগুলি তুমি দিচ্ছ এটার উপর বেস করে। তো 4 মিনিটের ভিডিও আসলে খুব গুরুত্বপূর্ণ, 240 সেকেন্ডস অফ গ্লোরি। হ্যাঁ, তো সেখানে তোমার যেটা যেটা বললাম যে প্রবলেম আইডেন্টিফাই করা, মানে চ্যালেঞ্জ তোমাকে পিক করতে হবে পারফেক্টলি, এবং সেটা সলিউশন তুমি কি দিচ্ছ এটার উপর মার্ক আছে, এবং পারফেক্টলি তুমি এটা প্রেজেন্ট করতে পারছো কিনা এটার উপর মার্ক আছে। তোমার টিমে এখানে কিন্তু নাসা একটা ফিমেল মেম্বার এনকারেজ করে, একজন ফিমেল মেম্বার যদি থাকে তোমার টিমে 5 মার্ক তুমি আলাদা করে পাবা, সেটা জাজেস কিন্তু কনসিডার করে। ওভারঅল এটার উপর বেস করে এই জাজমেন্টটা হয়। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ক্লিয়ার। তারপর স্যার একটা জিনিস মানে হচ্ছে বুঝতে পারলাম, যেটা হচ্ছে শুধুমাত্র টেকনিক্যাল নলেজ না, এখানে ওভারঅল একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে হবে। শুধু টেকনিক্যাল নলেজ না, এটা আমি আগেও বলেছি, এটা কিন্তু একটা প্রবলেম সলভিং, এটা কিন্তু শুধু টেকনিক্যাল না। এই জন্যই কিন্তু টিম, কেন নাসাই টিম আমরা 5 জন বা 6 জন থাকে কেন, এটার কারণ একটাই, যে একজন হচ্ছে যে আমি প্রথম থেকে স্লাইডে কিন্তু দেখিয়েছি, একজন হচ্ছে প্রবলেমটা পিক করে, তাই না? আরেকজন হচ্ছে প্রবলেমটা নিয়ে অ্যানালাইসিস করে, লিটারেচার রিভিউ বলো বা ডেটা অ্যানালাইসিস বলো, তাই না? দেন হচ্ছে যে জাস্টিফাইড ডেটা হান করে, যে এই কাজটা যে আমি করব এটার আসলে জাস্টিফাইড ডেটা আছে কিনা অ্যাভেলেবেল। ফর এক্সাম্পল আমি এই অ্যাপ্লিকেশনটা বানাতে গেলে 500 জনের কিছু ডেটা লাগবে। তো সেই ডেটা যদি না থাকে তুমি আসলে অ্যাপ্লিকেশনটা বানিয়ে তো লাভ হবে না। তো যার জন্য আসলে এরপর হলো প্রেজেন্টেশন যে পার্টটা বললাম সেটা লাগবে, কোডিং পার্টটা লাগবে। এটা আসলে মাল্টি ডাইমেনশনাল টিম, এর জন্য বেসিক্যালি 5 থেকে 6 জন থাকতে হয় আর কি পুরো টিমে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। Thank you for the question and thank you for the answer, sir. Before we get into the next question, there is an attendance sheet in the comment box. আপনারা যারা মিটিং এ আছেন কমেন্ট বক্স থেকে যদি অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করেন আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবেন।
যেখানে আমরা এই রিলেটেড ফার্দার যদি ফলো আপ যে সেশন গুলো অথবা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের জন্য যে প্রোগ্রাম গুলো অর্গানাইজ করব, সেখান থেকে আপনারা আপডেট গুলো পাবেন। জিয়াদ ভাই, আপনি কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে নাসা স্পেস এফ চ্যালেঞ্জ তো বেসিক্যালি আমি যদি ভুল না করি দুইটা টাইপের হয়, একটা হচ্ছে যে লোকালি আর একটা হচ্ছে গ্লোবালি। তো কেউ কি হচ্ছে লোকালি পার্টিসিপেট না করে ডিরেক্টলি গ্লোবালিতে পার্টিসিপেট করতে পারবে, বা ওইটার কি কোনো এক্সট্রা বেনিফিট বা কিছু আছে কিনা? না, একটা একটা আছে ইউনিভার্সাল একটা প্রোগ্রাম আছে, সেটা আসলে ডিরেক্টলি ইউনিভার্সাল একটা পার্ট আছে, সেখানে করতে পারে পৃথিবীর যে কেউ। তবে গ্লোবালি করলে আসলে সেখানে কোনো মেন্টর থাকে না, সেখানে কোনো লোকাল মানে সেখানে জাজমেন্টটা ভার্চুয়ালি হয় পুরোপুরি। ইউনিভার্সাল জাজ যারা, তারা বেসিক্যালি ওই জাজমেন্টটা করে। প্রবলেমটা হলো যে আমরা যেমন বাংলাদেশে যখন আমরা একটা প্রোগ্রাম করি তখন কিন্তু আমরা সবাইকে নিয়ে অনেকগুলি সেশন করি, সেখানে নাসা ডেটা কিভাবে করতে হয়, ব্যবহার করতে হয়, প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয়। আমরা প্রত্যেকটা টিমের সাথে কিন্তু মেন্টর অ্যাসাইন করে দিই। প্রতিটা টিম কিন্তু মেন্টর থাকে, এক্সপার্ট 2-3 জন করে মেন্টর থাকে অনেক ক্ষেত্রে এক একটা প্রজেক্টে। তো সেই ফ্যাসিলিটি গুলি কিন্তু ওখানে পাওয়া যায় না। এই জন্য আমরা মানে লোকালি যদি করে এই বেনিফিট গুলি পাওয়া যায়। এর বাইরেও আরো ব্যাপার আছে, যেমন ধরো মানে অনেক ক্ষেত্রে কি হয় যে ধরো তুমি একটা কম্পিটিশন করলা, তুমি কম্পিটিশনটা করার পরে লোকালি তুমি একটা হ্যাকাথনে যাচ্ছ, 2 দিন থাকছো, সবার সাথে পরিচয় হচ্ছে, নেটওয়ার্ক হচ্ছে, একটা কম্পিটিশনে যাচ্ছ, ক্রেস্ট পাচ্ছ, ইন্সপিরেশন পাচ্ছ। এই জিনিসগুলো কিন্তু ওই গ্লোবাল প্রোগ্রামটাতে হয় না আর কি, বাট 2 জায়গায় সাবমিট করার সুযোগ আছে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আমাদের ফিমেলরা কোথায়? আমি নাসায় যখন, নাসার যে চিফ সায়েন্টিস্ট ছিল অ্যালেন স্টোফান, উনি আমাকে 2016-তে ইনভাইট করেছিল নাসা হেডকোয়ার্টারে ওয়াশিংটন ডিসিতে। তো মানে আমি গিয়ে দেখি যে ধরো নাসার যে চিফ সায়েন্টিস্ট অ্যালেন স্টোফান, ওনার আন্ডারে টোটাল 5,500 সায়েন্টিস্ট কাজ করে। তো উনি হচ্ছে ফিমেল। একই সাথে হচ্ছে ওনার পাশে যে চিফ ইনোভেশন অফিসার ব্যাকবেথ, উনিও ফিমেল। তারপর আরেকজন ছিল অ্যাস্ট্রোনট কমিউনিকেশন অফিসার, উনিও ফিমেল। তো সো নাসা অলওয়েজ যেটা এনকারেজ করে, দেখবা যে নাসা স্পেস চ্যালেঞ্জও কিন্তু একজন ফিমেল পার্সন যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওনারা 5% মার্কস, 5 মার্কস এক্সট্রা রাখে। তো কিন্তু আজকের প্রোগ্রামে মানে তাদের পক্ষ থেকে কোনো কোয়েশ্চেন পাচ্ছি না কেন? তাহলে মার্কস কিভাবে আসবে? টিম বিল্ডিং করতে হবে তো, তাই না? তাদের কাছ থেকে 2-একটা কোয়েশ্চেন আমরা পেতে চাই। জি স্যার, অবশ্যই। ফিমেলরা হয়তো একবারে স্যার নাসা অ্যাপস চ্যালেঞ্জে যে একবারে কিছু একটা করে দেখাবে, এরকম কিছু হইতে পারে স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সৈবুজ্জামান নাইম ভাই, আপনি কোশ্চেন করতে পারেন। তার অ্যান্সার পেয়ে যাচ্ছে আর কি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের এক্সিস্টিং যদি কোনো প্রজেক্ট থাকে যেটাতে আসলে নাসার কোনো ডাটা ইউজ করে না, এটাতে কি আসলে কোনোভাবে এই কম্পিটিশনে নেওয়া যাবে কিনা? নাসা স্পেস এফ চ্যালেঞ্জে কিন্তু ওই যে চ্যালেঞ্জগুলি দিয়ে দেয়, ওই যে চ্যালেঞ্জগুলি ওনারা প্রতি বছর কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জ ডিক্লেয়ার করে। সেই চ্যালেঞ্জের সাথে যদি ওই ওই প্রজেক্টটা ফিট হয় তাহলে হয়তো তোমরা অংশগ্রহণ করতে পারবে, কিন্তু পরবর্তীতে নাসা ডেটা ব্যবহার করতেই হবে। না অংশগ্রহণ করতে পারবা কিন্তু চ্যাম্পিয়ন হবা না আর কি, অংশগ্রহণ করতে পারবা, আর নাসা ডেটাটা ব্যবহার করতে হবে আসলে। বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। সো আমরা মোটামুটি একদম শেষ দিকে চলে এসেছি, আর 2-একটা কোয়েশ্চেন আমরা নিতে পারি। জি, আব্দুল্লাহ রহমান ভাই বলেন। স্যার, আমার আরেকটা কোশ্চেন ছিল। আমরা যখন রিসার্চের কাজ করি আমাদের তো ভ্যালিডেশনের সুযোগ থাকে, যে আমি আমার যে কাজটা করছি এটাতে কি এনাফ নোভেলটি আছে নাকি, আমি অন্য পেপারের সাথে কম্পেয়ার করতে পারি, অথবা আমার তো ডেটা সেট থাকে আমি চেক করতে পারি। কিন্তু আমি যখন এই কম্পিটিশনে যাচ্ছি, আমি আমি যে একটা প্রবলেম আইডেন্টিফাই করলাম, এটার সলিউশনও বের করলাম। এখন প্রবলেমটা কি আদৌ ওই লেভেলের প্রবলেম কিনা, বা আমার সলিউশনটা কি ওই লেভেলের কিনা, এটা কি সেলফ জাজ করার কোনো ক্রাইটেরিয়া বা ওয়ে আছে কিনা? না, এটার ওয়ে নেই। এই জন্যই বেসিক্যালি আমরা লোকালি, আমাদের যে মেন্টর যারা আছে, আমাদের লোকাল মেন্টর গ্রুপটা অনেক বেশি স্ট্রং। বুঝতেই পারছো, লোকাল মেন্টর এন্ড জাজেস গ্রুপ যদি পারফেক্টলি কাজ না করতো তাহলে তো আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারতাম না, তাই না? 4 বারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমরা কিন্তু এইভাবে হয়েছে আমাদের লোকাল মেন্টর এবং জাজেসদের সাপোর্ট নিয়ে। এই জন্য আমরা কিন্তু ওই যে আগে থেকে মেন্টর অ্যাসাইন করে দিই, যে মেন্টর, এবং একজন না কিন্তু মাল্টিপল মেন্টর থাকে। তুমি ভ্যালিডেট করার জন্য যারা অভিজ্ঞ মেন্টর, তারা তোমাদেরকে তখন গাইড করবে যে আসলে এই প্রজেক্টের কোন জায়গায় গ্যাপ আছে।
কোন জায়গায় একটু ম্যাচিউর করলে এটা একটা ভালো সলিউশন হতে পারে। কিন্তু এটা আলাদা কোনো এআই বা এরকম কোনো অ্যাপ্লিকেশন নাই যেটা দিয়ে জাজ করবা। এটা আসলে এক্সপেরিয়েন্সের উপর বেস করে বেসিক্যালি তোমার জাজমেন্টটা করা হয় আর কি, প্রি জাজ বলতে পারো। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। And finally, we have a question from a female. Naushin Jahan Apu, আপনি question করতে পারেন। Assalamu alaikum, sir. So I had a question was, Yeah. my question was, আসলে আমরা যখন রিসোর্স বা ডেটা গুলা নিব, তখন ওগুলোর প্রজেক্টে আমরা কিভাবে সাইটেশন গুলা মানে দেখাবো যে আমরা প্রজেক্টের ক্রেডিবিলিটি গুলা কিভাবে আসলে দেখানো উচিত? বিকজ এগুলো নাসা থেকে তো নেওয়া হয়েছে এখন। না, ক্রেডিবিলিটি তো খুব ইজি। মানে ক্রেডিবিলিটি তোমরা দেখানোর জন্য কি হয়, তোমরা বিবলিওগ্রাফি অথবা রেফারেন্স দিয়ে দাও না। তখন কি স্যার ওটা প্রজেক্টের মধ্যে রেফারেন্সটা দিয়ে দিব নাকি ওখানে একটা ডেসক্রিপশন সেকশন আছে ওখানে রেফারেন্স গুলো পেতে পারবো? হ্যাঁ, মানে যে যেভাবে ওখানে একবার চায় ডেসক্রিপশন, একবার রেফারেন্স চায়। যে যেভাবে আসলে চায়, মানে যে যেভাবে আসলে অ্যাকসেপ্ট করে, কারণ সব পেপার তো ধরো একই রকম ফরম্যাটে থাকে না, তাই না? যে যেভাবে চাই, কেউ যদি ডোমেন নেম চাই ডোমেন নেম, কেউ যদি চায় যে তুমি নাম লিখে দাও নাম, এভাবে। থ্যাংক ইউ। Thank you so much, Apu, for the question. And Noor Ahmed Faiz Khan here, you can ask the question. স্যার আমার কোয়েশ্চেনটা হলো যে কোনো একটা এক্সিস্টিং রিসার্চ অথবা প্রজেক্ট আছে যেটাতে নাসার ওপেন ডেটা ইউজ হয়নি, তো আমি সেই সেম রিসার্চ অথবা প্রজেক্টটাই করছি এই নাসার ওপেন ডেটা ব্যবহার করে, এটা কি অ্যাকসেপ্টেবল কিনা? অবশ্যই অ্যাকসেপ্টেবল, কোনো প্রবলেম নাই। কারণ ডেটা তো তুমি যে কোনো সময় চেঞ্জ করতে পারো। তোমার যদি মানে ডেটা সেট, ধরো তুমি এখন একটা লোকাল ডেটা 50টা ডেটা নিয়ে কাজ করছো, তাই না? সেই ডেটা সেটটা বাদ দিয়ে তুমি নাসার 50,000 ডেটা নিয়ে সেম অ্যাপ্লিকেশনটা রান করাবা, প্রবলেম তো কিছু নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। এটা ডিপেন্ড অন তারপরও একটু বলি, এটা ডিপেন্ড অন। একটু আগে কিন্তু আমি এই কথাটা বলেছিলাম যে আসলে তুমি কোন ধরনের প্রবলেম সলভ করার চেষ্টা করছো, এটা খুব গুরুত্বপূর্ণ। যে ধরো অনেক সময় ধরো মানে বিশেষ করে হেলথ ডেটা সহ কিছু সেন্সিটিভ ডেটা আছে, হেলথ ডেটা আছে, অ্যাগ্রো ডেটা আছে, ওয়াটার মনিটরিং ডেটা আছে। এগুলি কিন্তু এখন ধরো আমি তোমাকে বলি, তুমি এখন একটা এয়ার কোয়ালিটি মনিটরিং ডেটা নিয়ে কাজ করছো বাংলাদেশে বসে, কিন্তু ডেটাটা হচ্ছে আমেরিকার বা কানাডার বা ইউরোপের, তাহলে আমি আউটপুট বলতে চাচ্ছি আমি ঢাকার, তাহলে কি এটা ভালো কাজ করবে? করবে না। কিন্তু ডেটা কিন্তু তোমার ঢাকারটাই লাগবে, কারণ ঢাকা হলো পলিউটেড একটা সিটি। তো এই জন্য ওইসব ক্ষেত্রে এই ডেটা আসলে তুমি কোনটা নিয়ে কাজ করছো এটা গুরুত্বপূর্ণ। তবে আমরা মনে করি যে তুমি যদি ডেটা ব্যবহার একবার শিখে ফেলো, যে হাউ টু হ্যান্ডেল অর হাউ টু কমপ্লিট অ্যাপ্লিকেশন উইথ দ্য রিয়েল ডেটা, তাহলে কিন্তু তুমি পরবর্তীতে আসলে যে কোনো ডেটা হোক না কেন তোমার কাজ করতে তো প্রবলেম হবে না, তাই না? তো সো ওই আন্ডারস্ট্যান্ডটা খুব গুরুত্বপূর্ণ, যে অ্যাপ্লিকেশনে রিয়েল ডেটা ব্যবহার করলে আমি কিভাবে আউটপুট বা রেজাল্টটা পাবো, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের ওয়েবিনারে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আরেকটি হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি ফেরদৌস হাসান রাহিব ভাই থেকে। ভাই, আপনি কোশ্চেনটি করতে পারেন। আমার একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জের কোনো সেলফ এভালুয়েটরি কোনো সিস্টেম আছে কিনা, যে আমরা যে আমাদের যে সলিউশনটা বানাচ্ছি এটার কোনো সেলফ জাজমেন্ট বা সেলফ স্কোরিং সিস্টেম আছে কিনা? এটা উত্তর দিলাম, তুমি খেয়াল করো না মনে হয়। না মেন্টরশিপ না, লাইক কোনো অটোমেটিক সিস্টেম আছে কিনা? না, যে অটোমেটিক সিস্টেম এখন পর্যন্ত নেই। এখন ধরো যেহেতু এআই চলে এসছে, গত বছর পর্যন্ত তো এআই এত বেশি র্যাপিড গ্রো আপ করে নাই, তাই না? গত এক বছরে আসলে এআই অনেক বেশি র্যাপিড গ্রো আপ করছে। হয়তো কিছু কিছু অ্যাপ্লিকেশন এর মাঝে হয়তো বের হয়ে যেতে পারে, আই এম নট শিওর, বাট এখন পর্যন্ত আমি পাই নাই আর কি। জি এটা আসছে হচ্ছে কোশ্চেনটা, আমি রিসেন্টলি একটা হ্যাকাথনে পার্টিসিপেট করেছি, তো সেখানে যে সলিউশনটা আমি সাবমিট করেছি, তো ওইখানে হচ্ছে কিছু প্রি জাজমেন্টের অপশন ছিল, যে আমি কি ইউজ করেছি কি ইউজ করিনি, ওই জিনিসগুলো ফিল আপ করার পরে আমাকে হচ্ছে একটা প্রি জাজমেন্ট স্কোরিং দিত, যে আমার হচ্ছে কি আমি আমার এই সলিউশনটা কি রকম স্কোর করেছি। এআই বিল ফেস্টের কথা বলতেছো? জি এআই বিল ফেস্ট। এআই বিল ফেস্টে ঠিকই আছে, ওইটা আমরা মানে করেছি ওইভাবে, যে আমরা আসলে ওইটা সাবমিশন যে ফর্মটা, এটা খুব রিগোরাসলি একটা ফর্ম রেখেছি, যেন আসলে অনেক বড় আকারে ফর্মটা ফিল আপ করাটাই আসলে চ্যালেঞ্জ। ফর্ম ফিল আপ করলে তোমার অনেক কিছু শেখা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে এখন নাসা স্পেস চ্যালেঞ্জে এখন পর্যন্ত ফর্মে এরকম কিছু আসে নাই, বাট নতুন নতুন হ্যাকাথন গুলিতে এই জিনিসগুলি দেওয়ার একটাই কারণ, তোমরা যেন শিখতে পারো, তোমরা যেন নতুন নতুন টার্ম গুলি জেনে সেগুলি শিখতে পারো, এই জন্য ফর্মগুলি বেসিক্যালি
এরকম অনেক ডিটেলসে দেয়া। জি স্যার। স্যার কি থাকতেছেন ওই ইভেন্টে? রাইট। বাংলাদেশের বড় ইভেন্ট তো মোটামুটি থাকা হয় আসলে। ইনশাল্লাহ honestly। স্যার, দেখা হবে যদি আজকে ওই যে তুমি কি টপ 200 এ আছো? 200। জি স্যার, আমার টিম টপ 200 এ আছে। ফাইন। আমি খুবই মানে 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 বড় একটা দায়িত্বে আছি আর কি। এনিওয়ে দেখা হলে বলবো। আর আজকে এই যে ড্যাফোডিলের যে স্যার, আজকে ড্যাফোডিলে গিয়েছিলাম। ড্যাফোডিলে বেসিক্যালি ডিসেম্বরে 5000 এআই এক্সপার্ট নিয়ে একটা বড় প্রোগ্রাম হতো, এটা মিটিং ছিল। আমি প্রায় 16 বছর পরে ড্যাফোডিলে আজকে গিয়েছিলাম আর কি দুপুরে। স্যার তো আগে এখানে ছিল বললো। এনিওয়ে আমার নওশিন একটা কোয়েশ্চেন করবে, এরপরে আমরা মোটামুটি ক্লোজে চলে যেতে হবে। জি স্যার, একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে এআই এর ইউজ কি নাসা স্পেস অ্যাপস এর মানে আমার প্রজেক্টের ভ্যালিডিটিতে কোনো ইস্যু করতে পারে না? মানে যেমন 3D কিন্তু উল্টা, যে এআই যেন ব্যবহার করে এটা এনকারেজ করা হয়েছে। তো মানে আমি তো ইউজুয়ালি লাস্ট ইয়ার আমি পার্টিসিপেট করেছিলাম, তো ওইখানে আলহামদুলিল্লাহ আমারটা মানে ফার্স্ট রাউন্ডটা পাস হয়েছে। তো আচ্ছা। ওইখানে আমাদের প্রজেক্টে এআই ইউজ হালকা আমরা করেছিলাম। তো আমরা চিন্তা করতেছিলাম যে আসলে নেক্সট টাইম পুরো প্রজেক্টের সফটওয়্যার ক্রিয়েশনে এআই ইউজ করা যাবে। এখন এটা ডিপেন্ড অন আসলে এভরি ইয়ার তো চ্যালেঞ্জ গুলি মানে মানে তাদের অনেক কিছু চেঞ্জ হয়। ওকে, তো যার জন্য এটা এখনই বলা যাচ্ছে না, ডিক্লেয়ার না হলে বলা যাবে না টার্মস এন্ড কন্ডিশন গুলি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সো আমি যেটা করছি, এই যে লিঙ্কডইনটা আমি ইয়াতে দিয়ে দিলাম তোমাদের এই যে মেসেজে। হ্যাঁ, সবাই মনে হয় আই ডোন্ট নো পাচ্ছ কিনা, ইনবক্সে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা ফার্দার চাইলে আমার সাথে লিঙ্কডইনে অ্যাড হয়ে নিতে পারো। আমি লিঙ্কডইনে রেসপন্স করি। সো যার জন্য এবং আমার লিঙ্কডইনে অনেক বড় বড় মাপের মানুষ আছে, ইনক্লুডিং অ্যাস্ট্রোনট, মেনি অ্যাস্ট্রোনট, সো মেনি অ্যাস্ট্রোনট আমার মানে আমার সাথে আছে, রিয়েল অ্যাস্ট্রোনট আর কি, ইনক্লুডিং ধরো ব্লু অরিজিন সহ, ব্লু অরিজিনের লোক সহ নাসার অনেকে আছে। তো সো ইনশাআল্লাহ ওইখানে যদি তোমরা একটু কানেক্ট হয়ে যাও, সেক্ষেত্রে ফার্দার আরো কোনো কোয়েরি, আরো কোনো কোয়েশ্চেন থাকলে আমি টাইম টু টাইম চেষ্টা করবো সেগুলি অ্যান্সার দেওয়ার আর কি। আমি হোস্টের কাছে যাচ্ছি। জি স্যার, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি আপনার টাইম শর্ট স্যার, আপনার মিটিং এ স্যার একটা স্যার আমাদের চেয়ারপারসন শফিকুল ভাই কিছু বলতে চাচ্ছিলেন। শিওর শিওর। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের প্রোগ্রামটা করানোর জন্য স্যার। আর স্পেশালি স্যার থ্যাঙ্কস দিব ইমন ভাইকে। ইমন ভাই না থাকলে হয়তো বলা দরকার, কারণ ইমন অনেক নক দিয়েছে অনেস্টলি জি এই প্রোগ্রামে। স্যার, আপনাকে পাওয়া হয়তো সম্ভব ছিল না আমি স্যার। ডাইরেক্ট থ্যাঙ্কস বলতাম, তো আমার পক্ষ থেকে তাকেও থ্যাঙ্কস বলবো। জি স্যার। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব স্যারের লিঙ্কডইনে কানেকশন পাঠাতে, ঠিক আছে? আশা করতেছি স্যারের সাথে যুক্ত হলে আরো ভালো ভালো হচ্ছে প্রোগ্রাম সম্পর্কে আমরা জানতে পারবো। আর স্যার আমি আপনার কাছে একটু অনুরোধটা হচ্ছে স্যার, আমরা হচ্ছে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে আমাদের সাউথ ইস্ট থেকে এবার আমরা টিম পাঠাতে চাচ্ছি স্যার। আই হোপ আপনার গাইডলাইন নিয়ে আরো মানে অনেকগুলো টিমই পাঠাতে পারবো স্যার। আমরা চাচ্ছি আগামী মাসে একটা অফলাইন প্রোগ্রাম করতে স্যার। তো অবশ্যই স্যার আপনার ওখানে থাকা লাগবে, এবং স্যার জামান স্যার যদি থাকতে পারেন তাকে এখন ভাই ডিসেম্বরে আসবে আবার কি, মানে চলে যাচ্ছে তো। স্যার কি এই মাসে চলে যাবেন? 13 তারিখে চলে যাবে উনি, এই প্রোগ্রামের জন্য উনি বাংলাদেশে আসছে। 13 তারিখে চলে যাবে। জি স্যার। স্যার আমরা হচ্ছে নেক্সট প্রোগ্রামটা তাহলে স্যার অফলাইনে করতে চাই। প্লিজ স্যার আমাদের জুলাইতে একটা সময় দিবেন আপনি, এবং আমরা স্যার এটা একটু মিলিয়ে নিতে হবে। কেন? কারণ আমার অনেকগুলি আবার বাইরে ট্রাভেল আছে, তো একটু দেখতে হবে আর কি শিডিউল গুলি। ওকে, আমার মনে হয় যে তোমরা আগে নাসা স্পেস চ্যালেঞ্জার ডিক্লেয়ার হোক। ওকে, এখন পর্যন্ত ডিক্লেয়ার হয় নাই। নাসা কিন্তু এখন পর্যন্ত ডিক্লেয়ার করে নাই। জেনারেলি তো অক্টোবরের প্রথম দিকে হয় ডিক্লেয়ার করে দেয়। তো এখন যেহেতু ডিক্লেয়ার এখনো হয় নাই, ডিক্লেয়ারটা হওয়ার পর আমরা প্রোগ্রামটা প্ল্যান করবো আর কি। এর মাঝে তোমরা কাজ করো, মানে শুধুমাত্র নাসা স্পেস চ্যালেঞ্জ করো। আমার কথা হচ্ছে যে অন্যান্য প্রোগ্রামের জন্য তো মানে রেডি হতে হবে, তাই না? জি স্যার, আমরা ইনোভেশন রিলেটেড যে কোনো প্রোগ্রামের জন্য স্যার আমরা টিম তোমাদের একজন বললো সে এআই বিল ফেস্টে যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা প্রোগ্রাম। 1200 পিপল আসবে, 200-র বেশি টিম, এবং স্যার আমাদের সাউথ ছিল সেটার মধ্যে থেকে 200 টপ 200 তোমাদের টিম আসছে তোমাদের ভার্সিটি। এটাও তো একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। স্যার, এবং কি আমাদের 3টা টিম যাচ্ছে ওখানে, এবং IEEE কম্পিউটার সোসাইটিতে রিলেটেড এরকম 3টা টিমই লোক আছে স্যার, এবং স্যার আমিও একজন পার্টিসিপেন্ট।
ও ভেরি গুড, দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে। স্যার ইনশাল্লাহ প্রোগ্রামে দেখা হবে স্যার। আর স্যার নেক্সট প্রোগ্রামটা স্যার একটু আপনি সময়টা আমাদের রিকোয়েস্ট করবো যেন আমি একটু মিলিয়ে নিতে হবে তো, জি আমার স্যার, আবার বাইরে ট্রাভেল আছে আর কি, মিলিয়ে নিতে হবে আর কি। ঠিক আছে। অসুবিধা নেই। ইনশাআল্লাহ আমি তো কথা দিলাম আসবো ইনশাআল্লাহ, পরেরটা আমরা হ্যান্ডসাম কিছু একটা করবো। স্যার অনেক অনেক স্যার ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আপনার সময় দেওয়ার জন্য স্যার। আমরা জানি স্যার আপনার সময়ের মূল্য অনেক, বাট তারপর আমাদেরকে সময় দিচ্ছেন স্যার, এর চেয়ে বড় কৃতজ্ঞতা আর কিছু হতে পারে না স্যার। স্যার আমরা তাহলে এখন হোস্টকে বলতে পারি আমাদের প্রোগ্রামটা ফিনিশ করতে। হ্যাঁ, আমি 1 মিনিট একটু সবার উদ্দেশ্যে বলবো যে আজকে আমরা যে আলোচনাগুলি করেছি, অনেক বড় একটা অডিয়েন্স, 100-র উপরে তোমরা ছিলে। তোমরা এই যা যা আলোচনা হয়েছে এগুলো একটু খেয়াল রাখবে। আর ইনশাল্লাহ আমরা কিন্তু মেধা কিন্তু আমাদের কারো কম নেই। তোমরা এখন থেকে চেষ্টা করো, এখন থেকে প্রবলেম সলভিং শুরু করো, আমরা সাথে আছি। আমি এই প্রোগ্রাম না শুধু, তোমরা যোগাযোগ রাখবে, মানে 1 to 1 অথবা আমরা ছোট ছোট টিমও আরো কিন্তু আমরা বসতে পারবো ইনশাল্লাহ টাইম বের করে। তোমরা ভালো থাকবে সবাই। Thank you so much, sir. Thank you so much for your words and informative session. And আমাদের IEEE কম্পিউটার সোসাইটি পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আশা রাখবো যে অফলাইন একটা প্রোগ্রামে আপনাকে আমরা অবশ্যই পাবো। এন্ড এটা আমাদের স্যার একটা দাবি থাকবে আপনার প্রতি স্যার। আর অসংখ্য ধন্যবাদ আমাদের চিফ গেস্ট এবং তানজিনা ম্যামকে জয়েন করার জন্য, এবং আবারও ইমন ভাইকে একটা ধন্যবাদ দিয়ে যারা অংশগ্রহণ করেছিলেন আজকের প্রোগ্রামে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট কোনো প্রোগ্রামে আবারও আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। খোদা হাফেজ।